মর্নিং। আচ্ছা, তোমরা যারা লেকচার ক্লাস লাইভ করো, আজকে কি তোমাদের 12টায় কোনো ক্লাস আছে? 12টা কি অনলাইন কোনো ক্লাস আছে তোমাদের? এই সঞ্চিতা, তোমাদের কি 12টায় কোনো ক্লাস আছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা শুরু করি তাহলে। গতদিন আমরা দুটো কোশ্চেন এখানে গতদিনের শিটে বাদ রেখে গেছিলাম। লাস্ট কোশ্চেনটা একটু আলোচনা করতে হবে ডিটেলস, কারণ এটি সার্জিক্যাল অ্যানাটমি অ্যান্ড অপারেটিভ সার্জারির পার্ট। আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশন, তাতে এভাবে লেখা আছে শুধুমাত্র আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশন। এখানে অনেক কোনো কোশ্চেন হতে পারে। একটা হতে পারে কোথায় ইনসিশন দিবে, কি কি লেয়ার থাকবে, কি কি অপারেশন করা যায়, কি কি অ্যাডভান্টেজ এই ইনসিশনটার, কি কি ডিসঅ্যাডভান্টেজ এই ইনসিশনটার, সবই কিন্তু এই জাস্ট এই টপিকটার মধ্যে আসবে। ফার্স্ট হলো আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশনটা কি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে it is an incision on inci right and parallel to the upper midline. ইনসিশনটা সাইজ কত বড় হবে ইট ইজ নো ম্যাটার। তাহলে ইট ইজ অ্যান ইনসিশন অন ইঞ্চি, ইজ অন ইঞ্চি রাইট, যেহেতু বলা হয়েছে রাইট প্যারামিডিয়ান, অন ইঞ্চি রাইট অ্যান্ড প্যারালেল টু দ্য আপার মিড লাইন। যদি আমরা একটা ইনসিশন দেই তাহলে সেটাকে আমরা বলবো আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশন। এখন এখানে যেটা তোমাকে জানতে চাওয়া হবে, ইভেন ছবি আঁকতে বলা হয় কখনো কখনো। অ্যানাটমিতে তোমরা সুন্দর করে পড়ে এসছো রেক্টাস সিটের ডিস্ট্রিবিউশন। এটা মনে রাখলে এখানে এটা বলতে সুবিধা হয়। বা ছবিটা যদি একবার দেখো, সমস্ত বইতে ছবি দেওয়া আছে, সার্জারি অ্যানাটমি বইতে ছবি দেওয়া আছে। প্যারামিডিয়ান ইনসিশন দিলে আমরা কি করব, কি কি স্ট্রাকচার কাটি, কোথাও হচ্ছে কি কি স্ট্রাকচার কাটতে হবে, অথবা কি কি স্ট্রাকচার তোমাকে ফেস করতে হবে, বা কিভাবে তুমি এক্সপ্লোর করবা কোশ্চেনের ধরন অনুযায়ী। ফার্স্ট হলো আমরা স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু একই লাইনে কাটবো। ঠিক সেম লাইনে আমরা অ্যান্টেরিয়ার লেয়ার অফ রেক্টাস সিট ওপেন করব। স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, অ্যান্টেরিয়ার রেক্টাস সিট কেটে ফেলবো আমরা, লঙ্গিটিউডনালি কাটবো। কাটার পর রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে ল্যাটারালি রিট্রাক্ট করব। এই শব্দগুলো কিন্তু একদম পরিষ্কার, এর কোনো বিকল্প শব্দ নাই। রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলটাকে ল্যাটারালি রিট্রাক্ট করব। তারপর পোস্টেরিয়র রেক্টাস সিট, এক্সট্রাপেরিটোনিয়াল ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাটি টিস্যু অ্যান্ড প্যারাইটাল পেরিটোনিয়াম, এইগুলো সব একসঙ্গে কাটবো ওই লাইন বরাবর। তাহলে কাটলাম হচ্ছে আমরা 4টা লেয়ার: স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, অ্যান্টেরিয়ার রেক্টাস সিট, পোস্টেরিয়র রেক্টাস সিট অ্যান্ড আদার্স। আর রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে আমরা ল্যাটারালি রিট্রাক্ট করব, আমরা স্প্লিট করব না। এখানে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে ল্যাটারালি কেন রিট্রাক্ট করব, স্প্লিট কেন করব না। ল্যাটারালি রিট্রাক্ট, মিডিয়ালি কেন রিট্রাক্ট করব না? যেহেতু রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের নার্ভ সাপ্লাইগুলি সব ল্যাটারাল থেকে আসে, রেক্টাস নার্ভ বাসে কোত্থেকে? নার্ভ বাসে ইন্টারকোস্টাল নার্ভ, লট 6 থোরাসিক ইন্টারকোস্টাল, 5 ইন্টারকোস্টাল অ্যান্ড সাবকোস্টাল, লট 6 ইন্টারকোস্টাল থোরাসিক নার্ভ বলি আমরা। তাহলে সেই নার্ভগুলো ল্যাটারালি থেকে মিডিয়ালি আসবে।
আমরা যদি মিডিয়ালি রিট্রাক্ট করি তাহলে মাসেলটা নার্ভ থেকে ডিটাচড হয়ে যাবে, ডিনার্ভেশন হবে। ডিনার্ভেশন হলে মাসেলগুলির ডিনার্ভেশন অ্যাট্রোপি হবে। এই জন্যে আমরা ল্যাটারালি রিট্রাক্ট করব যাতে মাসেলটা ডিনার্ভেশন না হয়। স্প্লিট কেন করব না? স্প্লিট যদি রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে আমরা স্প্লিট করতাম তাহলে মিডিয়ালি, স্প্লিটের মিডিয়ালি যে অংশটা থাকবে সেই মিডিয়াল পার্টটা ডিনার্ভেশন অ্যাট্রোপি হবে, ল্যাটারাল পার্টটা হবে না। সেই জন্য আমরা বেস্ট অপশন হচ্ছে ল্যাটারালি রিট্রাক্ট করব, এই কথাটা স্পেসিফিক্যালি জানতে হবে। এবার ইনসিশন কমপ্লিট হয়ে গেল আমার। এরপর হলে এই ইনসিশন দিয়ে আমি কি কি অপারেশন করতে পারি। রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন দিয়ে কি কি অপারেশন করতে পারি। ফার্স্ট হচ্ছে ল্যাপারোটমি, এক কথা হচ্ছে ল্যাপারোটমি, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি যেটা আমরা করি। কোনো কারণে যদি আমরা সন্দেহ করি অ্যাবডোমেনে প্যাথোলজি আছে কিন্তু আমরা 100% নিশ্চিত না, সেটা বলে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি। অপারেশন অ্যাবডোমেন ওপেন করে ডায়াগনোসিস নিশ্চিত হব, তারপরে আমরা যে কোনো চিকিৎসা নেব, তাহলে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি। এরপরে আর কি আছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এর অপারেশন আমরা করতে পারি। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের অপারেশন করতে পারি, বিলিয়ারি সার্জারি করতে পারি, গ্যাস্ট্রিক সার্জারি করতে পারি। এই কয়টা অপারেশন না বললে নয়, আমরা ইউজুয়ালি করি। তাহলে ল্যাপারোটমি, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, বিলিয়ারি সার্জারি যত রকম আছে আমরা এটা দিয়ে করতে পারি, গ্যাস্ট্রিক সার্জারি যত আছে সেগুলো আমরা এটা দিয়ে করতে পারি। আমি লাস্টে বলছি গ্যাস্ট্রিক সার্জারি, স্টোমাকের সার্জারি, কারণ এটা লেফট সাইডের ইনসিশন বা মিডলাইন ইনসিশনের বেটার অপশন, এই জন্য আমি সবার শেষে বলছি, তাও করা যাবে। এই কটা বললেই হবে তোমাকে, এই অপারেশনগুলো আমরা করতে পারি। এর সুবিধা কি অসুবিধা কি? সুবিধা হচ্ছে, একসময় বলা হতো দিস ইজ অ্যান আইডিয়াল ইনসিশন ফর ল্যাপারোটমি, এখন এ কথা বলা হয় না। এখানে সুবিধা হলো যে এখানে মাল্টিপল লেয়ারে আমরা ওপেন করি, মাল্টিপল লেয়ারে ক্লোজ করি, সুতরাং ক্লোজারটা মোর এই মোর ফিজিওলজিক্যাল হয়, স্ট্রেস ক্লোজারটা মোর ফিজিওলজিক্যাল হয়, লেয়ার বাই লেয়ার আমরা ক্লোজ করি, মোর ফিজিওলজিক্যাল হয়। এই ছাড়া এর খুব একটা ডিসঅ্যাডভান্টেজ নাই। যে অ্যাডভান্টেজটা আমরা আগে বলতাম সেটা পরে বলছি, পরে আগেখানে যেমন আরও আছে, ব্লাড সাপ্লাই ভালো, প্রতিটা লেয়ারের ব্লাড সাপ্লাই আছে ভালো, আলাদা আলাদা ব্লাড সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই ভালো। মিড লাইনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, মিড লাইন ইনসিশন হচ্ছে মোর অ্যাভাসকুলার ইনসিশন, মানে এখানে ওয়াটারশেড লাইন দিয়ে আমরা করি, এখানে ইউজুয়ালি ব্লাড মিড লাইন, একদম স্ট্রিট মিড লাইনে যদি থাকি মিনিমাম ব্লাড সাপ্লাই, বাট সিঙ্গেল লেয়ারে আমাদের ওপেন করতে হয়, সিঙ্গেল লেয়ার। এখানে আলাদা লেয়ার আলাদা করা যায় না, স্কিন থেকে পেরিটোনিয়াম পর্যন্ত এক পোজে ওপেন করতে হয় আমাদের। ক্লোজ করলেও আমরা এক লেয়ারে ক্লোজ করি, কিন্তু এখানে মাল্টিপল লেয়ারে ক্লোজ করতে পারি। এখানে আগে একে আইডিয়াল ইনসিশন বলা হতো, এখন বলা হয় না। সেটা একটু বললে ডিসঅ্যাডভান্টেজটা তোমরা বুঝতে পারবা কেন বলা হয় না। কারণ এখানে যখন আমরা ক্লোজ করি, পোস্টেরিয়র রেক্টাস সিটকে আমরা ক্লোজ করি, তারপরে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলটাকে যেখানে থাকার কথা সেখানে রেখে দেই, অ্যান্টেরিয়র রেক্টাস সিটকে ক্লোজ করি, তারপর স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুকে একসঙ্গে ক্লোজ করি। এই মাল্টিপল লেয়ারে ক্লোজারে একটা অসুবিধা হচ্ছে, পোস্টেরিয়র রেক্টাস সিটেও আমরা বন্ধ করে দেই, অ্যান্টেরিয়র রেক্টাস সিটটাকেও কমপ্লিটলি আমরা সিল করে দেই। তাহলে এই দুই সিটের মাঝখানে যদি কোনো ইনফেকশন স্ট্র্যাপড হয়, কোনো ইনফেকশন আটকে যায়, তাহলে চান্স অফ পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন ইজ হাই। এই জন্যে এই অপারেশন, এই ইনসিশনটা এখন প্রিফার করা হয় না, বলতে গেলে ইনসিশন এখন দেওয়াই হয় না। কিন্তু আমরা যখন ইন্টার্ন করতাম, হ্যাঁ, বা আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম, তখন এটাকে বলা হতো আইডিয়াল ইনসিশন, কিন্তু এখন এটা আইডিয়াল ইনসিশন না, এখন আইডিয়াল ইনসিশন ইজ মিড লাইন ইনসিশন। কারণ এখন অ্যান্টিবায়োটিক কাভারেজ ভালো, সুসার ম্যাটেরিয়াল অনেক ভালো, এই জন্যে উন্ড ডিসরাপশন বা উন্ড ইনফেকশনের ঝুঁকি অনেক কম।
সেই জন্যে প্যারামিডিয়ান ইনসিশনটাকে এখন আর রাইট বলো লেফট বলো আইডিয়াল ইনসিশন বলা হয় না। এখানে আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে পারে, কোন লেয়ার কি দিয়ে ক্লোজ করবে। পোস্টেরিয়র রেক্টাস সিট অ্যান্ড আদার যে লেয়ার আছে, এটা ফার্স্ট ক্লোজ করার সময় যে ফার্স্ট লেয়ার, সেটা আমরা কি দিয়ে ক্লোজ করব? তা আমরা ক্লোজ করি এটা অ্যাবজর্বেবল সিনথেটিক সুসার দিয়ে। অ্যাবজর্বেবল সিনথেটিক সুসার ম্যাটেরিয়াল, ইউজুয়ালি ডেকজন বা ভিক্রিল দিয়ে আমরা এটা ক্লোজ করি আইডিয়ালি। বেশি জানার দরকার নেই, এটুকুন জেনে রেখো। অ্যান্টেরিয়র রেক্টাস সিটও তাই, আর সিনথেটিক অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিয়ে। এবার স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুকে আমরা, আচ্ছা এই প্রথম যে লেয়ার বললাম পোস্টেরিয়র রেক্টাস সিট আর অ্যান্টেরিয়র রেক্টাস সিট, এটাকে আমরা ক্লোজ করি কন্টিনিউয়াস সুসার দিয়ে। আর স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুকে আমরা ইন্টারাপ্টেড সিনথেটিক নন অবজারভেবল সুসার মেটেরিয়াল ব্যবহার করি। নন অবজারভেবল বেস্ট অপশন হচ্ছে প্রোলিন। সিনথেটিক নন অবজারভেবল সুসার মেটেরিয়াল ব্যবহার করি এবং ইন্টারাপ্টেড সুসার দেই। এইটুকুন জানলে তোমার প্যারামিডিয়ান ইনসিশন রাইট বলো লেফট বলো জানা হয়ে গেল, আর নতুন করে কিছু বলার নাই এখানে। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। অ্যাপেন্ডিসেক্টমি পরে আলোচনা করব, এই কোশ্চেন পরেও আছে। এই কোশ্চেনের উত্তর আমি এর আগে আলোচনা করেছি, আরো একটু ভালো করে আলোচনা করব। হোয়াট আর দ্য মেথডস অফ কন্ট্রোল অফ হিমোরেজ, খুব জিজ্ঞাসা করা হবে, বোর্ড এতেও জিজ্ঞাসা করা হবে, বোর্ড বিতেও জিজ্ঞাসা করা হবে। কন্ট্রোল অফ হিমোরেজ, হিমোরেজের ডেফিনেশন আগে বলেছি আমি। এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড, খুব সিম্পল ডেফিনেশন। রিটেনের খাতায় অনেকে মনে করো যে অল্প ক্লাস না, এখানে তোমাকে প্রয়োজনীয় উত্তরটুকুন দিতে হবে। বেশি লেখলে বেশি ভুল হওয়ার সম্ভাবনা, কিছু না হলে স্পেলিং ভুল হবে, দাড়ি কমা ভুল হবে, কোনো কোনো এক্সামিনার এর জন্যও মার্ক কাটে। তোমাকে যখন 2-এর মধ্যে 2 দেওয়া হবে, তার মানে হচ্ছে তুমি 100% কারেক্ট, ওর মধ্যে আর নতুন করে কারেকশন করার কিছু নাই। কোনো কোনো টিচার কিন্তু এগুলো খুব খেয়াল করে, বেশি লিখলে বেশি ভুল হবে, অপ্রয়োজনীয় কথা লেখার দরকার নাই, টুকুন প্রয়োজনীয় জন্য এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড এইটুকুন বললেই হয়ে যাবে। এতে যদি 1 মার্ক পায়, এই 1 মার্কই পাবা। কেউ যদি এটা 4 লাইন লেখে, 4 লাইন লিখলেও সে 1 মার্ক পাবে, ভুল হলে ওর থেকে মার্ক কেটে নেওয়া হবে। তার দাড়ি কমায় স্পেলিং যদি ভুল হয়, তার মার্ক কেটে নেওয়া হবে। সুতরাং বেশি লেখার কিন্তু কোনো গুরুত্ব নেই, এটা ভালো করে খেয়াল রেখো। এখন টু দ্য পয়েন্ট, উত্তর হবে টু দ্য পয়েন্ট। অপ্রয়োজনীয় কথা লেখবার দরকার নেই, সময় নষ্ট, শ্রম নষ্ট, অতিরিক্ত ঝুঁকি নেওয়ার দরকার নেই। হোয়াট আর দি মেথড অফ কন্ট্রোল অফ হিমোরেজ, আমি আগেও লেকচার যখন নিয়েছি তখন এই যে একজন কোশ্চেন করেছিল, আমি এটাকে বলেছিলাম, একজন ক্লিয়ারিফাই করতে চেয়েছিল, আমি নোটে দিয়েও দিয়েছিলাম, অ্যান্সারে দিয়ে দিয়েছিলাম কমেন্টে। খুব সিম্পল, কিভাবে আমরা কন্ট্রোল করি হিমোরেজ। হিমোরেজ কন্ট্রোল হচ্ছে 4টা পি: পজিশন, প্রেশার, প্যাকিং, প্রসিডিওর। পজিশন মানে কি, কিছু কিছু জায়গার হিমোরেজ আছে যেখানে পজিশনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, বিশেষ করে এলিভেশন যদি আমরা করি, যেমন আর্মে এলিভেট যদি আমরা করি, সেটা ব্লিডিং কমে যাবে। হেড রিজিনে এলিভেট করলে ব্লিডিং কমে যাবে, বন্ধ না হলেও কমে যাবে, এলিভেট করব আমরা, তাহলে দিস ইজ পজিশন। এরপর হচ্ছে প্রেশার, আমরা প্রেশার দিয়ে ব্লিডিং বন্ধ করতে পারি, বিশেষ করে অ্যারাউন্ড দ্য বোন যদি কোনো জায়গায় সফট টিস্যু থাকে এবং তার ডিস্টালি ব্লিডিং হয়, সেখানে আমরা প্রেশার দিলে পারে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এটা হলো আমাদের এক্সটার্নাল প্রেশার। যেমন একটা ডিজিটে যদি ব্লিডিং হয়, আমরা তার প্রক্সিমালি যদি একটা টর্নিকেট ব্যবহার করি, ব্লিডিং বন্ধ হয়ে যাবে। আর্মের ফোরআর্মে ব্লিডিং যদি হয়, আর্মে যদি আমরা টর্নিকেট করি, ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এখন তোমাকে জিজ্ঞাসা করা হবে, ফোরআর্মের ডিস্টালি ব্লিডিং হচ্ছে, তুমি ফোরআর্মের প্রক্সিমালি টর্নিকেট করবা? না, ফোরআর্মের প্রক্সিমালি টর্নিকেট করলে কিন্তু ব্লিডিং বন্ধ হবে না, কারণ যেহেতু এখানে ফোরআর্মের 2টা বোন আছে, 2টা বোনের মাঝখান দিয়ে কিন্তু কোনো স্পেস থেকে যাবে, ভাস্কুলার স্পেস, যেটাকে তুমি টর্নিকেট দিলে বন্ধ হবে না। তোমাকে দিতে হবে আর্মে, দিতে হবে টর্নিকেট।
সাপের কামড়ে যদি টর্নিকেট দিতে হয় সেটা আর্মে দিতে হয়, ফোর আর্মে না। ফোর আর্মে দিলে কোনো কাজ হবে না। ঠিক একইভাবে লেগে দিলে কোনো থাইতে দিতে হবে, ইয়ে টিবিয়া বা ইসের এগেনস্টে দিলে কাজ হবে না। হ্যাঁ, ফিবুলার এগেনস্টে দিলে কাজ হবে না, ফিমারের এগেনস্টে দিতে হবে টর্নিকেট। খুব সিম্পল সিম্পল জিনিস, কমন সেন্সের ব্যাপার। তাহলে দিস ইজ প্রেশার, এটা একরকম প্রেশার। ইন্টারনালি অনেক সময় প্রেশার দেওয়া হয়, যেমন ইউটেরাসে ব্লিডিং হয় যখন, তখন আমরা প্রেশার দিয়ে দেই, প্যাক দিয়ে দেই। প্যাক কিরকম দেয়, এখন ওই যে তোমরা জানো, গাইনিতে জানো, আর গাইনি হোক সার্জারিতে হোক, এখন একটা জিনিস কিন্তু মনে ভুলে যেও না, যে এখন যেটা ওই যে কি বলে ওটা, কন্ডোম প্রেশার দিয়ে যে ব্লিডিং বন্ধ করে, সাহেবা ম্যাডামের, ঢাকা মেডিকেলের রিটায়ার্ড প্রফেসর, উনি যে পদ্ধতি আবিষ্কার করছে, এটা কিন্তু বিভিন্ন সময় জিজ্ঞাসা করা হয় সে মেথডটার নাম তুমি শুনছো কিনা। খুব সিম্পল, কয়েক পয়সার একটা কন্ডোম দিয়ে তার ব্লিডিং বন্ধ করা যায় এবং খুব ইফেক্টিভলি। এটা তোমরা গাইনিতে নিশ্চয়ই আরো ভালো করে পড়াবে, এটা জাস্ট আমি মনে করিয়ে দিলাম। তাহলে দিস আর দ্য প্রেশার, তাহলে পজিশন হলো, প্রেশার হলো, এরপর হলো প্যাকিং। প্যাকিংও একই কথা। কোনো কোনো জায়গায় একটা থাইতে ব্লিডিং হচ্ছে একটা উন দিয়ে, সেখানে যদি তুমি টাইটলি একটা প্যাক ঢুকাই দাও, হ্যাঁ, একটা মপ ঢুকাই দাও বা গজ ঢুকাই দাও, তাহলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। ইউটেরাসে একই কথা, প্যাকিং দিয়ে আমরা যেটা দিলাম ওটা প্যাকিং, আলটিমেটলি প্রেশার দিচ্ছে। আচ্ছা, একটা টেলিফোন এসছে, আমি একটু কথা বলে নিই, সরি। তাহলে প্যাকিং হচ্ছে যে কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে কোনো উন্ড দিয়ে, সেই উন্ডের মধ্যে যদি আমরা টাইটলি কিছু ঢুকাই দেই, তাহলে সেটা গস হতে পারে, মপ হতে পারে, বা অন্য কোনো যে ডিভাইস হতে পারে, সেগুলো দিয়ে আমরা ব্লিডিং বন্ধ করতে পারি। অ্যাবডোমেনের মধ্যে অপারেশন করতে গেলাম, আমি প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, লিভারের বেড থেকে ব্লিডিং হচ্ছে, সেখানে আমি যদি দুটো মপ চেপে ধরে রাখি তাহলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। অথবা স্প্লিনে ব্লিডিং হচ্ছে, সেখানে যদি আমি মপ চেপে ধরি ব্লিডিং বন্ধ হয়ে যাবে। তাহলে দিস আর দ্য প্যাকিং, দিস আর দ্য প্যাকিং। জাস্ট আমি উদাহরণ হিসাবে বলে যাচ্ছি। বাকি থাকলো প্রসিডিওর, এর মধ্যে অনেক কিছু আছে। কি কি প্রসিডিওরে আমরা ব্লিডিং বন্ধ করি? আমরা কগুলেশন করি, ডায়াথার্মি যেটা বলি, দিস ইজ ইলেকট্রোকগুলেশন, ব্লিডিং বন্ধ করি। আমরা লাইগেশন করি, ট্রান্সফিক্সেশন করি, দিস অল আর দ্য প্রসিডিওর। ইভেন আমরা এক্সিশন করলাম, কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে সেই পার্টটা কেটে বাদ দিলাম, এক্সিশন করে দিলাম, সেটাও তো প্রসিডিওর বা অপারেশন, যাই বলি না কেন। এমন হলো যে এক্সিশন করে কিছুটা অংশ কেটে ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না, গোটা অর্গানটা কেটে ফেলে দিতে হচ্ছে। পায়ের কিছুটা অংশ, গোটা পাটা কেটে ফেলে দিতে হচ্ছে। স্প্লিনের কিছু অংশ কেটে ব্লিডিং বন্ধ করার পর স্প্লিনটা ফেলে দেওয়া হচ্ছে, তাহলে এটা এক্সিশন হলো। ইভেন এমন একটা গোটা পার্ট আমরা কেটে ফেলে দিলাম, বা পার্ট অফ দ্য পার্ট কেটে ফেলে দিলাম ব্লিডিং কন্ট্রোল করার জন্য, এটাকে আমরা বলছিলাম যে ডেডলি, ডেডলি, ডেডলি হতে পারে। সেটা সেক্ষেত্রে আমাদের অ্যাম্পুটেশন পর্যন্ত লাগতে পারে। তাহলে প্রসিডিওর মধ্যে কি বললাম? কগুলেশন, লাইগেশন, ট্রান্সফিক্সেশন, এক্সিশন, ইভেন অ্যাম্পুটেশন, এত কিছু করা লাগতে পারে। তাহলে এইসব পদ্ধতির মাধ্যমে আমরা ব্লিডিং কন্ট্রোল করতে পারি। এটা কিন্তু রিটেনেও খুব যে এই কোশ্চেনটা আসে, ভাইবা বোর্ডেও তোমাকে কোনো না কোনো জায়গায় ফেস করতে হবে। হাউ উইল ইউ কন্ট্রোল ব্লিডিং ফলোয়িং আরটিএ? কিছুই না, এটা এই আরটিএ এর কথা বা অ্যাকিউট ইঞ্জুরির কথা যখন আসবে, সব সময় ট্রমা ইঞ্জুরি না ট্রমার কথা যখন আসবে, সব সময় তুমি শুরু করবা এটিএলএস কথা মুখে অবশ্যই উচ্চারণ করবা। এটিএলএস উচ্চারণ না করলে টিচার তোমাকে খোঁচাতে থাকবে, হ্যাঁ, কি আর কি করবা, আর কি করবা। তুমি যা জানো না জানো এটিএলএস দিয়ে শুরু করবা, তারপরের কথা পরে। এটিএলএস শুরু করলে বারে বলতে শুরু করলে তোমাকে থামিয়ে দেওয়া হবে বা অন্য কোনো কোশ্চেনে চলে যাওয়া হবে। ট্রমা মানে এটিএলএস, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল প্রোটোকল, এটা বাদ দেওয়া যাবে না। তাহলে আমি এটিএলএস অনুযায়ী ABCDE কতদিন বলেছি, আমি খুব বেশি রিপিট করব না। এগুলো বারবার জিজ্ঞাসা করবে, এতে কি, বিতে কি, সিতে কি, ডিতে কি, সবগুলোর সাথে একটা করে লেজুড়ি আছে, পুরোটা বলতে হবে, অর্ধেক অর্ধেক বললে হবে না, পুরোটা বলতে হবে। আচ্ছা, সঙ্গে ছোট্ট একটা সি আছে, সেটা তো গেলই। এরপর এটা হলো তুমি শুরু করলে প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন। এরপরে তোমার ব্লিডিং কন্ট্রোলের কথা আসতে হবে। ব্লিডিং কন্ট্রোলের দুটো পার্ট, একটা তো তুমি ওই যে সিতে যেটা ছিল কন্ট্রোল অফ হিমোরেজ, হ্যাঁ, কন্ট্রোল অফ ব্লিডিং, হ্যাঁ, অ্যান্ড সেখানে প্রথমে তুমি
এক্সটার্নাল ব্লিডিং থাকলে তোমাকে ইমিডিয়েটলি এই যে সব প্রসিডিওরের কথা বললাম সেগুলো অ্যাপ্লাই করতে হবে, যদি করা সম্ভব হয়। এক্সটার্নাল ব্লিডিং থাকলে সেটা করতে হবে, করে তারপরে তোমাকে ইভালুয়েট করে কারণ খুঁজে বের করতে হবে, বা স্পেসিফিক কোথার থেকে ব্লিডিং হচ্ছে খুঁজে বের করতে হবে। আর ইন্টারনাল ব্লিডিং হলে তখন তো তুমি এসব দিয়ে খুব বেশি কাজ হবে না, তখন তোমাকে ইন্টারভেনশনে যেতে হতে পারে। তার আগে তোমাকে কথা হচ্ছে ব্লিডিং যেমন তুমি কন্ট্রোল করবা, সাথে সাথে তুমি আইভি ক্যানুলাই আইভি চ্যানেল ওপেন করবা। বলা হয় দুটো চ্যানেল ওপেন করতে, আইডিয়ালি দুটো চ্যানেল ওপেন করতে। একটা ট্রমা রুগীকে দুটো আইভি ক্যানুলা দিতে হবে, দিয়ে ওই সময় ব্লাড নিয়ে নিতে হবে। ব্লাড নিয়ে গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাতে হবে। ব্লাড রেডি, ক্রস ম্যাচিং হয়ে যাবে, যদি প্রয়োজন হয় ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। এগুলো চলতে থাকবে। প্লাস যত সময় পর্যন্ত ব্লাড ট্রান্সফিউশন রেডির জন্য রেডি না হয়, প্রয়োজন হলে তত সময় আইভি ইনফিউশন দিতে হবে। এক্সটার্নাল ব্লিডিং হলে তো বললাম যে তুমি কিভাবে কন্ট্রোল করবা। ইন্টারনাল ব্লিডিং হলে তোমাকে অ্যাসেস করতে হবে রুগীকে। যদি দেখা যায় যে না, এইসব করার পর, কনজারভেটিভ অ্যাপ্রোচ করার পর ওদিকে সব রেডি হয়ে গেছে, ব্লাড রেডি হয়ে গেছে, ব্লাড রুগীর কন্ডিশন স্টেবল আছে, স্ট্যাটিক আছে, বা ইমপ্রুভ করছে, আইভি ইনফিউশন দেশে ইমপ্রুভ করছে, তাহলে তুমি আবার ফার্দার আবার মনিটর করবা যে আরও ইমপ্রুভ করে কিনা বা স্ট্যাটিক থাকে কিনা। কিন্তু তাহলে এইভাবে তুমি মনিটর করবা। আর যদি দেখো যে না, কন্ডিশন ডেটোরিয়েট করছে, তাহলে তোমাকে ইন্টারভেনশনে যেতে হবে। ইন্টারভেনশনে যেতে হলে তোমাকে কিন্তু একটা ইনভেস্টিগেশন লাগতে হয়। কি ইনভেস্টিগেশন করবা? ইমিডিয়েট ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের একটা ইমেজিং, যে কোনো প্রসিডিওরই হোক না কেন, সেই নানা রকম ইমেজিং আছে। সেটা আমাদের আল্ট্রাসোনোগ্রাম হোক অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ব্লিডিং, আল্ট্রাসোনোগ্রাম হোক, তারপর সিটি স্ক্যান হোক, এমআরআই হোক, অথবা আরও কন্ট্রাস্ট স্টাডি হোক। সিটি স্ক্যানের সঙ্গে কন্ট্রাস্ট স্টাডি করা যায়। এগুলো অ্যাকর্ডিংলি তোমাকে সেকেন্ডারি সার্ভে এগুলো করে ডিসিশন নিতে হবে। তাহলে ইন্টারনাল ব্লিডিংয়ের ক্ষেত্রে বারবার মনিটরিং, আর এক্সটার্নাল ব্লিডিংয়ের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কন্ট্রোল অফ ব্লিডিংয়ের যেসব প্রসিডিওর বললাম সেগুলো, প্লাস ইন্টারভেনশনে আমাদের যেতে হবে। এইবার কথা হলো যে কিছু জায়গায় তোমাকে জিজ্ঞাসা করা হবে যে টিবিয়াতে ফ্র্যাকচার হলে কতটুকুন ব্লিডিং হতে পারে বা কি করবা, ফিমারে ব্লিডিং ফ্র্যাকচার হলে, পেলভিসে ফ্র্যাকচার হলে, এগুলো সিম্পল কিছু কথা। এবং এখানে ওই যে আগের দিনই বলেছি যে ফিমারে ফ্র্যাকচার হলে 1 থেকে 2 লিটার ব্লিডিং হয়। 1 লিটার 2 লিটার ব্লিডিং হলে তো আমাদের ট্রান্সফিউশন দিতে হবে। টিবিয়াতে 500 ml থেকে 1 লিটার ইউজুয়ালি ট্রান্সফিউশন লাগে না, অ্যাডাল্টের ক্ষেত্রে লাগে না, তো ফিমারের ক্ষেত্রে লাগবে। জিজ্ঞাসা করে কেন এর থেকে বেশি ব্লিডিং কেন হবে না? হ্যাঁ, একটা ক্লোজড ফ্র্যাকচার যদি হয় ফিমারে, ইউজুয়ালি এই ব্লিডিং, কারণ এই ব্লিডিং হওয়ার জন্যে 1 থেকে 2 লিটার ব্লিডিং হওয়ার জন্যে যে ইন্ট্রা কম্পার্টমেন্টাল প্রেশার তৈরি হয়, সেই প্রেশারে সাধারণত যে ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে সেই ভেসেলটা কম্প্রেশনে বন্ধ হয়ে যায়। কিন্তু 1 থেকে 2 লিটার ব্লিডিং যেহেতু অলরেডি হয়েছে, সেটা আমাদের রিপ্লেস করতে হবে। তাহলে আমি অনেক কথা বললাম এখানে। তাহলে এইভাবে তোমাকে যেটা জিজ্ঞাসা করে সেটা বলবা। তাহলে কন্ট্রোল আরটিএ বা জেনি গানশট ইনজুরি বা অ্যাসাল্টের ক্ষেত্রে, ট্রমার রোগীর ক্ষেত্রে যদি ব্লিডিং ম্যানেজমেন্টের কথা বলা হয়, তাহলে সবসময় এটিএলএস দিয়ে শুরু করবে। আচ্ছা, আমি পরের কোশ্চেনে যাই। হোয়াট আর দ্য টাইপস অফ রিজিনাল অ্যানেস্থেশিয়া? এটাও খুব কমন কোশ্চেন। সার্জারির পরীক্ষার সময় সার্জারির বাইরে অ্যানেস্থেশিয়ার কিছু টপিক এবং ফার্মাকোলজির কিছু টপিক সম্বন্ধে জানতে হয়। অ্যানেস্থেশিয়ায় যেগুলি টপিক জানতে হয়, তার মধ্যে রিজিনাল অ্যানেস্থেশিয়া সব থেকে বেশি ধারণা রাখতে হবে। রিজিনাল অ্যানেস্থেশিয়া হচ্ছে এমন একটা প্রসিডিওর যেটা অ্যানেস্থেটিস্ট ছাড়াও সার্জনের কম্পিটেন্সি থাকতে হবে। যদি অ্যানেস্থেটিস্ট অ্যাভেলেবেল না হয়, এটা প্রয়োজন হলে ইমার্জেন্সি পারপাসে সার্জনও করতে পারে। সেই জন্য সার্জনের এটা সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে, এই রিজিনাল অ্যানেস্থেশিয়া সম্বন্ধে। এখানে টাইপ বলতে কিছু বোঝাচ্ছে না, বেসিক্যালি এটা কয়েকটা নাম বলতে হবে, নেম সাম রিজিনাল অ্যানেস্থেশিয়া। রিজিনাল অ্যানেস্থেশিয়া কতগুলোর নাম, হ্যাঁ, তোমরা পরপর বলে রাখতে পারো, বলে ফেলতে পারো। ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া, তারপরে হচ্ছে লোকাল ব্লক, ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া আমরা যেটা দেই, লোকাল ব্লক। তারপরে আরও কিছু আছে আমাদের রিজিনাল ব্লক। রিজিনাল ব্লকের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেশিয়া, যেটাকে আমরা বলি কি বলে, এসবিএ।
কি বলে এটারে, সাব, হ্যাঁ, স্পাইনাল অ্যানেস্থেশিয়া, সেটা কনফিউশনে যাওয়ার দরকার নাই। স্পাইনাল অ্যানেস্থেশিয়া আরও আছে, রিজনাল ব্লক আরও আছে স্পাইনাল অ্যানেস্থেশিয়া ছাড়া। পুডেন্ডাল ব্লক, গাইনিতে বিভিন্ন সময় তোমরা নাম শুনতে থাকবে, পুডেন্ডাল ব্লক। সার্জারিতে কিন্তু আরেকটা জিনিস প্র্যাকটিস করা হয়, সেটা হচ্ছে কর্ডাল অ্যানেস্থেশিয়া। তারপর আরেকটা হচ্ছে এপিডুরাল অ্যানেস্থেশিয়া। আমি কিন্তু অনেকগুলো বলে ফেলছি। আরেকটা অ্যানেস্থেশিয়ার নাম বইতে আছে, বেলিলাবে আছে, সেটা হলো ইন্ট্রাভেনাস জেনারেল অ্যানেস্থেশিয়া। এটার সম্বন্ধে আমি বেশি বলতে চাই না, ইন্ট্রাভেনাস জেনারেল অ্যানেস্থেশিয়া, কিন্তু বইতে এটা আছে। কিন্তু এই টপিকটা এটা পোস্ট গ্রাজুয়েশনে বেশি জিজ্ঞাসা করা হয়, আন্ডার গ্রাজুয়েশনে অতটা জিজ্ঞাসা করা হয় না। তাহলে কি বললাম? লোকাল ইনফিল্ট্রেশন, নার্ভ ব্লক। লোকাল ইনফিল্ট্রেশন নার্ভ ব্লকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। নার্ভ, বিশেষ করে নার্ভকে আমরা ব্লক করি, যে এটা পুডেন্ডাল নার্ভ ব্লক করি। পেনিসে আমরা ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল পেনাইল ব্লক করি, কিন্তু নার্ভটাকে ব্লক করি। আর ইনফিল্ট্রেশন চারিদিক থেকে আমরা রিংস চারিদিক দিয়ে ঘুরাই, ডিজিটের চারিদিক দিয়ে, পেনিসের চারিদিক দিয়ে ঘুরাই, আমরা ইনফিল্ট্রেশন দিয়ে রাখি। দুটো ডিফারেন্ট জিনিস। তাহলে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া, নার্ভ ব্লক, স্পাইনাল অ্যানেস্থেশিয়া, এপিডুরাল অ্যানেস্থেশিয়া, পুডেন্ডাল ব্লক অ্যান্ড কর্ডাল অ্যানেস্থেশিয়া, এগুলোকে আমরা বলছি রিজনাল অ্যানেস্থেশিয়া। আচ্ছা, এবার এর সঙ্গে যে লেজুরিটা আছে, মেনশন হাউ স্পাইন অ্যানেস্থেশিয়া ইজ গিভেন। স্পাইন অ্যানেস্থেশিয়ার যে প্রসিডিওরটা, এটাতে তোমাদের ডিটেলস বলতে হবে, এবং স্পাইন অ্যানেস্থেশিয়া সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। স্পাইন অ্যানেস্থেশিয়া কাদের দেওয়া হয়, কতগুলো অপারেশনের নাম, ডেঞ্জার কি 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 কশনস, মানে সতর্কতা নিতে হবে। প্রথমে হলো স্পাইনাল অ্যানেস্থেশিয়ার প্রসিডিওর। স্পাইনাল অ্যানেস্থেশিয়ার প্রসিডিওর মানে তোমাকে কি পজিশনে করা হয়, কোন স্পেসে দেওয়া হয়, কি ওষুধ দেওয়া হয়, এটা একটু এই কয়টা জিনিসের সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। কোন স্পেসে দেওয়া হয়, এখানে স্পেসটা একটা হলো লেভেল এবং কোন স্পেস। এটা কিন্তু পরীক্ষার সময় সবাই ভুল করে, লেভেলটা বলতে পারে কিন্তু স্পেসটা নিয়ে গোলমাল করে। লেভেল কোন লেভেলে দেওয়া হয়, কিভাবে আমরা এটাকে খুঁজে বের করি? আমরা রুগীকে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, হ্যাঁ, এই লেভেল অনুযায়ী যে ইলিয়াক ক্রেস্টের এই দুই পাশে যদি আমরা একটা ট্রান্সভার্স লাইন, ইমাজিনারি লাইন টানি, সেটা যাবে অ্যাট দি জাংশন অফ দ্য লাম্বার 4 and 5। লাম্বার 4 and 5 ভার্টিব্রার স্পাইনের লেভেল দিয়ে এটা যাবে, তার থেকে এক স্পেস উপরে, অ্যাটলিস্ট এক স্পেস উপরে। অনেকে 2 স্পেসও দেয়, এই স্পেসে দেওয়া যাবে না, অ্যাটলিস্ট এক স্পেস উপরে। তাহলে লাম্বার 3-4 লেভেল অথবা 2-3 লেভেলে, এই লেভেলে আমরা ইন্টার স্পাইনাল যে গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমরা আইডেন্টিফাই করি। তারপর রুগীকে দুটো পজিশনে দেওয়া যায়, একটা শুয়ে দেওয়া যায়, একটা বসে দেওয়া যায়। দুই রকম অ্যাডভান্টেজ। যে যে শুয়ে দেওয়ার একরকম অ্যাডভান্টেজ, বসে দেওয়ার এক জায়গায়, প্রতিটার কিন্তু গুরুত্ব আছে। আচ্ছা, পরে আমি এটা আসবো। এই স্পেস দিয়ে আমরা স্পাইনাল নিডল ব্যবহার করা হয়, স্পাইনাল নিডল ব্যবহার করা হয়। আচ্ছা, স্পাইনাল নিডল ব্যবহার করা হয়। কি কি ওষুধ দেওয়া হয়, ওষুধটার নাম কি? ওষুধটার নাম কি? ওষুধটার নাম হচ্ছে লিগনোকেইন হেভি। শুধু সিম্পল লিগনোকেইন না, এই হেভি কথাটার মানে কি? হেভি মানে এর সঙ্গে ডেক্সট্রোজ দেওয়া আছে, এর সঙ্গে ডেক্সট্রোজ দিয়ে ভারী করে দেওয়া আছে ওষুধটাকে। কেন এটা ভারী করলে সুবিধা কি? ভারী করলে ওষুধটা ডিপেন্ডেন্ট পার্টে থাকবে, উপরের দিকে যাবে না। উপরের দিকে যদি যায়, থোরাসিক এরিয়া যদি এটা ব্লক করে, তাহলে আমাদের থোরাসিক এরিয়াতে ব্লক করলে আমাদের থোরাসিক ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যেতে পারে। উপরের দিকে গেলে পারে ডায়াফ্রাম প্যারালাইসিস হলে আমরা মারা যাব। সুতরাং এই ওষুধটাকে ভারী করার জন্য সঙ্গে ডেক্সট্রোজ ব্যবহার করা হয়, 10% ডেক্সট্রোজ ব্যবহার করা হয়। তাহলে সেই জন্যে এটাকে
লিগনোকেইন বাজারে অনেক নামে পাওয়া যায়। হ্যাঁ, হেভি কথাটা ব্যবহার করতে হবে, হেভি। ডেক্সট্রোজ দেওয়া আছে। কোন স্পেসে দেওয়া হয়? এটা সাব অ্যারাকোনয়েড স্পেস, সাব অ্যারাকোনয়েড স্পেস, এটা যেন খেয়াল থাকে। তার মানে ডুরামেটার, নাকি ভুল বললাম? হ্যাঁ, ঠিকই আছে। পায়ামেটার এবং অ্যারাকোনয়েড, সাব অ্যারাকোনয়েড মানে অ্যারাকোনয়েডের নিচে, অ্যারাকোনয়েডের নিচেই দেওয়া হয়। অ্যারাকোনয়েড ম্যাটার অ্যান্ড পায়ামেটারের মাঝখানে যে স্পেস আছে সেখানে দেওয়া হয়। সেটা আমরা কিভাবে নিশ্চিত হই যে ওই স্পেসে গেছে নিডিলটা? নিডিলটা দেওয়ার পর যদি সিএসএফ আমাদের ওই নিডিল দিয়ে ড্রপ বাই ড্রপ বাইরে বের হয়ে আসে, তখন আমরা ধরে নিই যে এটা সাব অ্যারাকোনয়েড স্পেসে আছে। খুব টেকনিক্যাল কথা এগুলো। আর এপিডুরাল অ্যানেস্থেসিয়া কোথায় দেওয়া হয়? এটা এপিডুরাল, ডুরামেটারের বাইরে, এটা যেন খেয়াল থাকে। একটা ডুরামেটারের বাইরে, আর ওটা হচ্ছে সাব অ্যারাকোনয়েড ম্যাটারের নিচে, অ্যারাকোনয়েড ম্যাটারের নিচে ডিপে, আর এটা ডুরামেটারের বাইরে এপিডুরাল স্পেসে। কর্ডাল ব্লক কোথায় দেওয়া হয়? কর্ডাল ব্লকও কিন্তু এপিডুরাল স্পেসে দেওয়া হয়। এপিডুরাল স্পেস থ্রু দ্য হায়াটাস দিয়ে ঢোকা হয়, স্যাক্রাল হায়াটাস দিয়ে কর্ডাল অ্যানেস্থেসিয়া। তাহলে একসঙ্গে আমি অনেকগুলো কথা বলে গেলাম। এখানে ডেঞ্জার কি? স্পাইনাল অ্যানেস্থেসিয়ার ডেঞ্জার হচ্ছে, এক নাম্বার হলো হাইপোটেনশন। কেন হাইপোটেনশন হবে? এটা হাইপোটেনশন কেন হবে? এটা হলো কি বলে এটাকে, কি হাইপোটেনশন? পোস্টারাল হাইপোটেনশন। পোস্টারাল হাইপোটেনশন কারণ যখন আমরা অ্যানেস্থেসিয়া দেব, অ্যানেস্থেসিয়া দেওয়ার যদি ডাইলেশন হবে, তার মানে ভেনাস টোনটা থাকবে না। স্পাইনাল নার্ভের যে ভেনের উপর যে টোন, হ্যাঁ, কনস্ট্রিক্ট করে রাখে, ভেনো কনস্ট্রিকশন করে, সেই টোনটা যখন প্যারালাইজ হয়ে যাবে, তখন ভেনগুলো ডাইলেটেড হয়ে যাবে লোয়ার লিম্বে, এবং ওখানে ভেনাস পুলিং হবে, ব্লাড জমে থাকবে এবং সিস্টেমিক ব্লাড সার্কুলেশন কমে যাবে। সেই জন্যে এটা ডেঞ্জারাস কমপ্লিকেশন হচ্ছে পোস্টারাল হাইপোটেনশন। আর কি হতে পারে? হতে পারে হেডেক হতে পারে, পোস্ট অপারেটিভ হেডেক হতে পারে। হেডেক হয় কিসের জন্য? যদি এক্সেস সিএসএফ যদি বাইরে বের হয়ে যায়, ইজেকশন হয়। আর কি হতে পারে? রিটেনশন অফ ইউরিন হতে পারে। এগুলো হলো স্পেসিফিক কথা। রিটেনশন অফ ইউরিন হতে পারে পোস্ট অপারেটিভ। আর ছোট ছোট যেগুলো কথা আছে, যে ওখানে ব্লিডিং হতে পারে, ওই জায়গায় ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো এত গুরুত্বপূর্ণ না এখন। তারপরে যদি বলতে চাও, কিন্তু এই তিনটা ভুললে হবে না। একটা হেডেক, পোস্টারাল হাইপোটেনশন, আর একটা হলো রিটেনশন অফ ইউরিন, এটা যেন খেয়াল থাকে। আর এই পোস্টারাল হাইপোটেনশন যাতে না হয়, তার জন্য কি প্রিকশন নিতে হয় আমাদের? স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে রুগীকে অ্যানেস্থেসিয়ার আধা ঘন্টার মধ্যে রুগীকে 1 থেকে 2 লিটার নর্মাল স্যালাইন অথবা হার্টম্যান সলিউশন র্যাপিডলি ইনফিউজ করে দেওয়া হয়। এই কথাটার মানে কি? এর বলে হচ্ছে ভাস্কুলার লোডিং। ভাস্কুলার লোডিং, এই কথাটাকে বলে ভাস্কুলার লোডিং। মানে ভেসেলে আমাদের যে ক্যাপাসিটি আছে, তার থেকে আমরা 1 থেকে 2 লিটার ভলিউম বাড়িয়ে দেই, যাতে 1-2 লিটার পায়ের মধ্যে জমে থাকলেও যাতে আমাদের সার্কুলেশনটা হ্যাম্পার্ড না হয়। এবং এটা দ্রুত দিতে হবে, কারণ আস্তে আস্তে যদি দেই তাহলে তো এটা সিস্টেমের মধ্যে থাকবে না, তত প্রস্রাব হয়ে বেরোয় যাবে। দ্রুত অল্প সময়ের মধ্যে এটা ভেসেলের মধ্যে ঢুকায় দিতে হবে। আইসোটনিক ফ্লুইড, নর্মাল স্যালাইন অথবা হার্টম্যান সলিউশন। তাহলে দিস ইজ অল অ্যাবাউট স্পাইনাল অ্যানেস্থেসিয়া। আমি বলে ফেললাম। আচ্ছা, একটা কথা বলি নাই, সেটা হলো বললাম যে শুয়ে দেওয়া, বসে দেওয়া। যদি আমরা বসে দেই তাহলে এটা মোট ডিস্টাল পার্টটা ব্লক হবে, নিচের দিকে ব্লক হবে। সেটাকে আমরা বলি স্যাডেল ব্লক। অনেক সময় কোশ্চেনে জিজ্ঞাসা করা হয় স্যাডেল ব্লক কিভাবে করা হয়। একদম একই কথা, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, রুগীকে বসা অবস্থায় দেওয়া হয় এবং দেওয়ার পরও কিছু সময় বসায় রাখা হয়। আর রুগীকে বসে দেই বা কাত করে শুয়ে দেই, যেভাবেই দেই না, বসে দিলেও তাকে তাড়াতাড়ি শুয়ে দিলে আমাদের স্ট্যান্ডার্ড
স্পাইনাল অ্যানেস্থেসিয়া হবে, অথবা শুয়ে যদি দেই তাহলে স্পাইনাল অ্যানেস্থেসিয়া হবে। শুয়ে দিলে মাথার দিকটা একটু এলিভেট করে রাখতে হয়। এই হয়ে গেল স্পাইনাল অ্যানেস্থেসিয়া সম্বন্ধে যেটুকুন তোমাদের লাগবে আমি মনে হয় মোটামুটি সব বলে ফেলছি। এবার হচ্ছে টাইপস অফ অ্যাবসেস। এটাও খুব কমন কোশ্চেন, সব জায়গায় বোর্ডেই জিজ্ঞাসা করা হবে, 2 বোর্ডে। হোয়াট ইজ অ্যাবসেস, টাইপস অফ অ্যাবসেস, প্যাথোজেনেসিস অফ কোল্ড অ্যাবসেস। এটা আমি রিটেন লেকচার ক্লাসেও বলেছি তোমাদের। হোয়াট ইজ অ্যাবসেস? অ্যাবসেস কি? লোকালাইজড কালেকশন অফ পাস লাইন বাই পাইওজেনিক মেমব্রেন। এটা কেন? এখানে আর অ্যাবনর্মাল বলার দরকার নেই, পাস ইজ অলওয়েজ অ্যাবনর্মাল। তাহলে লোকালাইজড কালেকশন অফ পাস লাইন বাই পাইওজেনিক মেমব্রেন। আমি যদি একটা বোতলের মধ্যে পাস রাখি, লোকালাইজ কালেক্ট করে রাখি, সেটা অ্যাবসেস হবে না, ওটা পাস হবে। আমি হাতের উপর যদি কিছু পুরুলেন্ট ম্যাটেরিয়াল ধরে রাখি, ওটাও পাস হবে, হ্যাঁ, কিন্তু ওটা অ্যাবসেস হবে না। অ্যাবসেস হতে হলে তাকে ইনফ্লামেটরি একটা বাউন্ডারি থাকতে হবে, কনসিকুয়েন্স অফ ইনফ্লামেশন হতে হবে। তাহলে লোকালাইজ কালেকশন অফ পাস লাইন বাই পাইওজেনিক মেমব্রেন। টাইপস অফ অ্যাবসেস, অনেক রকমভাবে অ্যাবসেসের টাইপিং করা যায়, স্পেসিফিক, নন স্পেসিফিক, অ্যাকিউট, ক্রনিক, অনেকভাবে। এখানে তোমরা যেটা বলবা, সবাই যেটা পছন্দ করে সরাসরি, সেটা হলো যে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান বইতে এটা দেওয়া আছে এবং আমরা এটা ইউজুয়ালি প্র্যাকটিস করি, সেটা পাইওজেনিক। মনে রাখতেও সুবিধা, পাইওজেনিক অ্যাবসেস, পাইমিক অ্যাবসেস, কোল্ড অ্যাবসেস, তিনটা। পাইওজেনিক অ্যাবসেস, পাইমিক অ্যাবসেস, কোল্ড অ্যাবসেস, তিনটা গ্রুপ, এটা ভুল যেন না হয়। হোয়াট ইজ পাইওজেনিক অ্যাবসেস? এটা হচ্ছে লোকালাইজড প্রাইমারি অ্যাবসেস বাই পাইওজেনিক ব্যাকটেরিয়া বা পাইওজেনিক অর্গানিজম, ব্যাকটেরিয়া হোক আর যাই হোক, মানে যে অর্গানিজমটা ওইখানে লোকালি ইনভেট করে একটা অ্যাবসেস তৈরি করছে, ওই জায়গায় ইনভেশন হয়েছে এবং ওই জায়গায় একটা অ্যাবসেস তৈরি হয়েছে, সেটা হচ্ছে পাইওজেনিক অ্যাবসেস। তার মানে লোকালাইজড অ্যাবসেস বাই পাইওজেনিক অর্গানিজম। পাইওজেনিক অর্গানিজম কয়েকটার নাম বলো, জিজ্ঞাসা করা হবে, খুব সিম্পল, যেটাই যা বলো না কেন অনেক কিছু করতে পারে। স্টাফাইলোকক্কাসের নাম যেন ভুল না হয়, স্টাফাইলোকক্কাস, স্টাফাইলোকক্কাস, অল কক্কাসই করে, তার মধ্যে স্টাফাইলোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস করতেও পারে, স্ট্রেপ্টোকক্কাসের বেশি পরিচিতি হলো নন পাইওজেনিক করার জন্য। আপনি স্ট্রেপ্টোকক্কাসও কিন্তু অনেক রকম স্পেসিস আছে, স্ট্রেপ্টোকক্কাস আর ইকোলাই, সব থেকে পৃথিবীতে বেশি স্পেসিস আছে স্ট্রেপ্টোকক্কাই, তারপরে ইকোলাই, এদের স্পেসিসের কোনো শেষ নাই। যাই হোক, স্টাফাইলোকক্কাসের নামটা যেন স্টাফাইলোকক্কাস, নিউমোকক্কাস, ইকোলাই, সুডোমোনাস, হ্যাঁ, ব্যাকটেরয়েডস, যত পারো বলতে পারো, কোনো স্টাফাইলোকক্কাসের নাম যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে পাইওজেনিক অ্যাবসেস বললাম। পাইমিক অ্যাবসেস কি? পাইমিক অ্যাবসেস হচ্ছে শরীরের যে কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, অ্যাবসেস হওয়া জরুরি না, ইনফেকশন হয়েছে, মনে করো তোমার থ্রটে ইনফেকশন হয়েছে, লাংসে ইনফেকশন হয়েছে, স্কিনে ইনফেকশন হয়েছে, সেলুলাইটিস হয়েছে, অ্যাবসেস হয় নাই। লাংসে নিউমোনিয়া হয়েছে, অ্যাবসেস হয় নাই। ফ্যারিংসে ফ্যারেঞ্জাইটিস হয়েছে, অ্যাবসেস হয় নাই। ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে কিন্তু অ্যাবসেস হয় নাই। ওই ব্যাকটেরিয়াটা যদি ব্লাডের মাধ্যমে যখন যাবে তখন আমরা বলবো ব্যাকটেরিয়ামিয়া। যে যখন ব্যাকটেরিয়া বা পাইমিয়া, তো পরে আমরা আলোচনা করব, আসবে কোশ্চেন, এইটা যখন শরীরের আর এক জায়গায় যে এন্ট্রাপ্ট হবে, যে কোনো একটা টিস্যুর মধ্যে এই পাইমিক অর্গানিজমগুলো আটকে যাবে, যে একটা অ্যাবসেস তৈরি করবে, তখন সেটাকে আমরা বলি পাইমিক অ্যাবসেস। এটা একটাও হতে পারে, এই একই মেকানিজমে একাধিক জায়গায় একসাথে অ্যাবসেস হতে পারে। তার মানে যে জায়গাগুলো অ্যাবসেস হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু প্রাইমারিলি ব্যাকটেরিয়া ইনভেট করে নাই, ব্যাকটেরিয়া অন্য জায়গায় ইনভেট করছিল। আবার এমন হতে পারে আমার শরীরের এক জায়গায় একটা অ্যাবসেস হয়ে আছে, সেটা চিকিৎসা করতে দেরি হয়েছে বা করি নাই, ওই অ্যাবসেস থেকে রোগ জীবাণু রক্তের মাধ্যমে যে আর এক জায়গায় আর একটা অ্যাবসেস তৈরি করছে, সেটাও পাইমিক অ্যাবসেস হবে। তাহলে কি হলো? পাইমিক অ্যাবসেস হচ্ছে ইট ইজ কজড বাই
পাইমিক অ্যাবসেস হচ্ছে মাল্টিপল হয় ইউজুয়ালি অ্যান্ড কজড বাই পাইমিয়া। যে কোনো কারণে তার পাইমিয়া হয়ে তার যদি অ্যাবসেস তৈরি হয় সেটা হবে পাইমিক অ্যাবসেস। পায়োজেনিকের সঙ্গে এটা পার্থক্য। পায়োজেনিক অ্যাবসেসে যেখানে ব্যাকটেরিয়াটা ঢুকছিল সেখানেই অ্যাবসেস তৈরি করছে, কিন্তু এখানে অন্য একটা জায়গায় অ্যাবসেস তৈরি হলো নতুন করে, সেটা হলো পাইমিক অ্যাবসেস। আর কোল্ড অ্যাবসেস হচ্ছে এটা ডিফারেন্ট একটা ডিজিজ, এটা স্পেসিফিক্যালি ইট ইজ কজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা আমাদের দেশে কমন প্যাথোলজি, এটার সম্বন্ধে আমাদের সবার ধারণা থাকতে হবে, ভুল যেন না হয়। এখানে আগেই জিজ্ঞাসা করা হবে কোন অর্গানিজম দিয়ে হয়, এটা যেন ভুল না হয়। পরীক্ষার সময় কিন্তু এটাও ভুল হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। একবার এই পুরো কথাটা বলবো তাহলে কোশ্চেনে আসবে না কিছু। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মানে টিবি। টিবি ভালো উত্তর নয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে এটা হলো কোল্ড অ্যাবসেস। এখানে আর একটা কোশ্চেন আছে কোন কোন ইন্ডিয়ান বইতে, মেটাস্ট্যাটিক অ্যাবসেস। এটার সাথে পাইমিক অ্যাবসেসের পার্থক্যটা কি? মেটাস্ট্যাটিক অ্যাবসেসের সাথে পাইমিক অ্যাবসেসের একটা পার্থক্য আছে, এটা আমার চোখে ইন্ডিয়ান বইতেই পড়েছে, অন্য বইতে পড়ে নাই। তার একটু বলে রাখি, খুব সিম্পল জিনিস। একটা অ্যাবসেস থেকে যদি পাইমিয়া হয়ে আর একটা অ্যাবসেস হয় তাহলে সেটা মেটাস্ট্যাটিক অ্যাবসেস। কিন্তু পাইমিক অ্যাবসেসের জন্যে অ্যাবসেস হওয়া জরুরি না। ওই ইউটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ওই মেনিনজাইটিস যে কোনো জায়গার থেকে হতে পারে। কিন্তু মেটাস্ট্যাটিক অ্যাবসেস হচ্ছে একটা অ্যাবসেস থেকে যখন আরেকটা অ্যাবসেস হবে, বাট মেকানিজম ইজ সেম। মেকানিজম ইজ সেম, পাইমিক অ্যাবসেস মন মেকানিজম। সুতরাং অল মেটাস্ট্যাটিক অ্যাবসেস আর পাইমিক অ্যাবসেস, কিন্তু অল পাইমিক অ্যাবসেস আর নট মেটাস্ট্যাটিক অ্যাবসেস। এর বেশি আর কিছু জানার দরকার নেই। এবার ছিল প্যাথোজেনেসিস অফ কোল্ড অ্যাবসেস। এটা সম্বন্ধে আমি বিভিন্ন সময় বলি। প্রতিটা বইতে, প্রতিটা ক্লিনিক্যাল মেথডে ডায়াগ্রামেটিক ছবি দিয়ে, ইভেন রবিন্সে তোমাদের পড়ে আসার কথা, প্রতিটা গাইডে এটা দেওয়া আছে। এটা জানতে হবে কোল্ড অ্যাবসেস কিভাবে হয়। প্রথমে ব্যাকটেরিয়া যখন শরীরে ঢোকে সেখানে তো কোনো প্যাথোলজি তৈরি করতে পারে না টিউবারকেল ব্যাকটেরিয়া। টিউবারকেল ব্যাকটেরিয়া ফার্স্ট ডিজিজ তৈরি করে হচ্ছে রিজিনাল লিম্ফ নোডে। টিউবারকেল ব্যাকটেরিয়া কিন্তু সরাসরি যেখানে ঢুকে সেখানে ডিজিজ তৈরি করে না ইনিশিয়ালি, আগে লিম্ফ নোডে যে প্রথম ডিজিজ তৈরি করে, প্রাইমারি ইনফেকশন যেখানে হয়। লিম্ফ নোড প্রথমে ওদের ফাইট করে হচ্ছে লিম্ফেটিক্স বা লিম্ফ নোড। আচ্ছা, তাহলে প্রথমে টিউবারকেল ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে লিম্ফ নোডে যাবে। লিম্ফ নোডে যে টিউবারকুলার ইনফ্লামেটরি এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড হবে, যেটাকে আমরা বলি টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। তাহলে এটা হলো প্রথমে লিম্ফ নোডটা এনলার্জ হলো, টিবি দিয়ে আক্রান্ত হলো। এর আগে অনেক কথা আছে, ফাইট করবে, ফাইট করতে পেরে না পারলে পারেই তো আক্রান্ত হবে, আমি সেখানে যাচ্ছি না। তাহলে প্রথমে হবে টিউবারকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। এরপরে লিম্ফ নোডের বাইরে যখন ইনফেকশনটা স্প্রেড করবে, লিম্ফ নোডের বাইরে, তখন লিম্ফ নোডের বাইরে যেসব পেরি লিম্ফ নোড যেসব টিস্যু আছে সেটা যখন ইনভলভ হবে তখন সেটাকে আমরা বলি পেরিঅ্যাডেনাইটিস। প্রথমে ছিল লিম্ফ্যাডেনাইটিস, তারপর হবে পেরিঅ্যাডেনাইটিস। পেরিঅ্যাডেনাইটিস আমরা বুঝবো কিভাবে? পেরিঅ্যাডেনাইটিস যখন হবে তখন একটা লিম্ফ নোডের সাথে আর একটা লিম্ফ নোড লেগে যাবে, ফিক্স হয়ে যাবে, তাহলে আমরা সেটাকে বলি ম্যাটেড লিম্ফ নোড। তাহলে প্রথম ছিল লিম্ফ্যাডেনোপ্যাথি, তারপরে লিম্ফ্যাডেনাইটিস, তারপরে হলো পেরিঅ্যাডেনাইটিস। এই অনেকগুলো লিম্ফ নোড বড় হয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে, তখন যখন না করতে পারবে তখন লিম্ফ নোড নিজেই এখানে ড্যামেজ হয়ে যাবে বা নেক্রোসিস হবে। সেটাকে আমরা কি বলছি? লিম্ফ নোডে যখন অ্যাবসেস হয়ে যাবে সেটাকে আমরা বলছি কোল্ড অ্যাবসেস। পেরিঅ্যাডেনাইটিসের পর হচ্ছে কোল্ড অ্যাবসেস। তাহলে প্যাথোজেনেসিস হচ্ছে এই পর্যন্ত, লিম্ফ্যাডেনাইটিস, পেরিঅ্যাডেনাইটিস অ্যান্ড কোল্ড অ্যাবসেস। এরপরে কিছু কনসিকুয়েন্স আছে। কোল্ড অ্যাবসেস শরীরের যে কোনো জায়গায় অ্যাবসেস হোক না কেন, তার টেন্ডেন্সি হচ্ছে এটা টু বাস্ট টু দ্য নিয়ারেস্ট সারফেস,
শরীরের নিয়ারেস্ট সারফেসে এটা বাস্ট করবে, যেখানে রেজিস্ট্যান্স কম সেই সারফেসে এটা দ্রুত বাস্ট করবে। তখন এটা প্রথমে যেটা করে, লিম্ফ নোডগুলো কিন্তু সবসময় আমাদের ফাঁসার নিচেই থাকে, ডিপ ফাঁসার নিচেই থাকে লিম্ফ নোডগুলো, বিশেষ করে সার্ভাইকাল লিম্ফ নোডগুলো। তখন সে সার্ভাইকাল লিম্ফ নোডগুলোকে, লিম্ফ নোড যখন সার্ভাইকাল কোল্ড অ্যাবসেস হবে সার্ভাইকাল লিম্ফ নোডে, সে তখন ডিপ ফাঁসা, সার্ভাইকাল ডিপ ফাঁসাকে পেনেট্রেট করে সুপারফিশিয়াল টু দ্য ডিপ ফাঁসা আসবে। আগে ডিপে ছিল অ্যাবসেসটা, তখন সুপারফিশিয়াল টু দ্য ডিপ ফাঁসা আসবে, স্কিনের নিচে আসবে, স্কিনকে বের করে ফুটে বের, মানে স্কিন ফুটো করে বের হয় নাই, সে আছে। তাহলে অ্যাবসেসের দুটো পার্ট হলো, ডিপ ফাঁসার সুপারফিশিয়ালি একটা অংশ, ডিপ ফাঁসার ডিপে একটা অংশ, এবং সে ডিপ ফাঁসার ভিতর দিয়ে ছিদ্র করে বের হয়েছে। তার মানে একটা বাটন, বোতাম যখন আমরা জামার বোতাম লাগাই, বোতামের ঘাট দিয়ে যখন আমরা বোতামটা লাগাই, বোতামের তাহলে ঘাটের উপরে এক বোতামটা থাকে, সুতাটা নিচেই থাকে, তাহলে এটাকে আমরা বলি কলার স্টাড অ্যাবসেস। গলায় হচ্ছে এবং এটা বাটন বোতামের মতো লাগানো হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি কলার স্টাড অ্যাবসেস। এই কলার স্টাড অ্যাবসেসেও যদি আমাদের চিকিৎসা করতে দেরি হয়, তখন এটা ছিদ্র করে স্কিনে বেরোয় আসবে, বা বাস্ট করে স্কিনে বেরোয় আসবে, আসলে পরে কন্টিনিউয়াস ডিসচার্জ হতে থাকবে। তাহলে আলটিমেটলি এটা ডিসচার্জিং সাইনাস বা ফিস্টুলা হিসাবে থেকে যাবে। তাহলে এইগুলো হচ্ছে অল স্টেপ। আমি পরপর যদি এবার স্টেপগুলো বলি, কোনো কোনো বইতে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 বলে লেখা আছে। তাহলে ফার্স্ট হলো টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস, সেকেন্ড স্টেপ পেরিয়াডেনাইটিস, থার্ড স্টেপ কোল্ড অ্যাবসেস, তারপরের স্টেপ হচ্ছে কলার স্টাড অ্যাবসেস, তারপরের স্টেপ হচ্ছে টিউবারকুলার সাইনাস অর ফিস্টুলা। যে কোনো বইতে একবার একটু চোখ বুলায় নেবা, পরিষ্কার হয়ে যাবে। এটা ছবি সহ কিন্তু আঁকতে দেওয়া হয়, রিটেনে অনেক সময় ছবি সহ এই কোশ্চেনটা আসে, ডায়াগ্রামেটিক ছবি সহ এই কোশ্চেনটার উত্তর দাও। এটা জানা খুব জরুরি, আমি লেকচার ক্লাসেও বারবার বলেছি। এটা কিন্তু সব সময় এটা ফেস করতে হবে এটা নিয়ে। আচ্ছা, এটার থেকে বেরোয় আসি আমরা এবার। প্যাথোজেনেসিস বলে ফেললাম। গ্রিড আয়রন ইনসিশন, ওই যে অ্যাপেন্ডিসেক্টমি সম্বন্ধে আমি বলছিলাম না, এবার বলতে চাচ্ছি গ্রিড আয়রন ইনসিশন। হোয়াট ইজ গ্রিড আয়রন ইনসিশন? এটা নিয়েও কিন্তু পরীক্ষার সময় মোর দ্যান 50% ছেলে মেয়ে আমতা করে। আমতা করলে হবে না। রেগুলার ব্যাসে পরীক্ষার সময় কিন্তু অনেক কিছু কনসিডার, মানে চিন্তা করা হয়, অ্যাসেস করা হয়, এটা যেন খেয়াল রেখো। আর ওই 3-4 বার সাপ্লিমেন্টারি দেওয়ার স্ট্যান্ডার্ডাইজেশন আর রেগুলার ব্যাসে স্ট্যান্ডার্ডাইজেশন এক নয়, এখানে কিন্তু কম্পিট করে তোমাকে পাস করতে হবে। হোয়াট ইজ গ্রিড আয়রন ইনসিশন? গ্রিড আয়রন ইনসিশনের কিন্তু একটা ডেফিনেশন আছে। কি সেটা? ইনসিশনটা কি? ইট ইজ এ লিনিয়ার ইনসিশন which is perpendicular to the medial two-third and lateral, at the junction of medial two-third and lateral one-third of right spino-umbilical line। এই সব কটা কথা বলতে হবে। তুমি একবার এই বললে স্পাইনো-আম্বিলিকাল লাইন, আবার জিজ্ঞাসা করলাম কোন পাশে, ডান পাশে না বা পাশে, বা পাশে ইনসিশন দিলে সেটা গ্রিড আয়রন হবে না। স্পেসিফিক্যালি এটা বলতে হবে, পরিষ্কার করে এটা সাইড করে উল্লেখ করতে হবে। তাহলে ইট ইজ এ পারপেন্ডিকুলার, ইট ইজ এ লিনিয়ার ইনসিশন, হ্যাঁ, গিভেন অ্যাট দ্য, বা গিভেন ইজ এ লিনিয়ার ইনসিশন which is perpendicular and placed at the junction of medial two-third and lateral one-third of right spino-umbilical line। এটা বেলি ল্যাবে ছবি খুলে, বই খুলে দেখবা, খুব সুন্দর করে ছবি দেওয়া আছে, ডায়াগ্রামেটিক হয়ে একেবারে ভাগ ভাগ করে দেওয়া আছে। এখন অনেক সময় জিজ্ঞাসা করে এই যে ইনসিশনটা তুমি দিবা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ওই লাইন স্পাইনো-আম্বিলিকাল লাইনের পারপেন্ডিকুলার, লম্বভাবে হবে।
উপরে কতটুকুন নিচে কতটুকুন। কেউ কেউ আবার আমাদের কোনো কোনো শিক্ষক বা তোমাদের কোনো কোনো টিচার বলতে পারে উপরে 2/3 নিচে 1/3। এটা ভুল, এটা ওনার জানার ভুল। এটা বইতে পরিষ্কার করে ছবি দেওয়া আছে, দেখবা, বেলিলা খুলে দেখবা। এটা সেন্টার হবে জাংশনে, উপরে হাফ নিচে হাফ। অনেক সিনিয়র টিচার বলবে না উপরে 2/3 নিচে 1/3। এটা ঠিক না, ভুল। যেটা ভুল, 100 জনের মধ্যে 99 জন বা 100 জন বললেও সেটা ভুল। বিজ্ঞানের কথা একজন যদি বলে সত্যি, সেটা সত্যি। এখানে স্যার বলছে, মিয়া ভাই বলছে, দুলা ভাই বলছে, ওর কোনো গুরুত্ব নাই, সবাই এটা নিবে না। সুতরাং উপরে 1/3 নিচে 1/3 স্পাইনো অমলিকাল লাইনে 2/3 1/3 না, এটা আগের ভুল কনসেপশন। গ্রিড আয়রন ইনসিশন কতটুকুন সাইজ হবে, এটা ডিপেন্ডস অন দ্য কনফিগারেশন অফ দ্য পেশেন্ট। মনে করো একটা ইয়াং লেডি বা ইয়াং চাইল্ডহুড যদি হয়, তার থিন বিল্ড, তাকে একটা 1 ইঞ্চি ইনসিশন দিলে আমরা অপারেশনটা করতে পারি। অথবা একটা ওবেস পার্সন যদি হয়, একটা ওবেস চাইল্ড যদি হয়, যার অ্যাবডোমেনের স্কিন থিকনেসই 2.5 ইঞ্চি, চর্বি আছে 2.5 ইঞ্চি, তারে 1 ইঞ্চি দিলে তো আমরা অপারেশন করতে পারবো না। সেক্ষেত্রে আমার 5 ইঞ্চি ইনসিশন দিতে হতে পারে মোট টোটাল লেন্থ। সুতরাং একটা বাচ্চার ছোট লাগবে, একটা ওবেস পেশেন্টের বেশি লাগবে। সুতরাং এই ইনসিশনের সাইজ কোনো ফ্যাক্টর না। অনেকে বলে ইনসিশন 2 ইঞ্চি লেন্থ, এটাও ঠিক না। এটা নির্ভর করে কনফিগারেশনের উপর। তাহলে গ্রিড আয়রন ইনসিশন হচ্ছে, ইট ইজ এ পারপেন্ডিকুলার লিনিয়ার ইনসিশন given at the junction of medial 2/3 and lateral 1/3 of right spino-umbilical line। বারবার আমি বললাম গ্রিড আয়রন ইনসিশন। এই ইনসিশন দিয়ে কি অপারেশন করা হয়? স্যার অ্যাপেন্ডিসেক্টমি করা হয়। আর কোনো কথা বলার দরকার নেই, কোনো প্যাচ গোছে যাবে না, সিম্পল অ্যাপেন্ডিসেক্টমি করা হয়, আর কিছু বলার দরকার নেই। এইবার অ্যাপেন্ডিসেক্টমি, এখানে যদি আমরা ইনসিশন দেই, কি কি লেয়ার আমরা ফেস করি আর কি কি লেয়ার আমরা কাটি, দুটো কিন্তু আলাদা কথা। এখানে আমরা এই লাইন বরাবর কাটি কি স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্ড এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস যে ফাইবারের যে ডিরেকশনটা, সেটা এই বরাবরই থাকে, এটাও আমরা কাটি। তাহলে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস আমরা কাটি। এরপরে আমরা ফেস করি ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, অ্যাপোনিউরোসিস না কিন্তু। আর এক্সটার্নাল অবলিক এর আমরা অ্যাপোনিউরোসিস কাটি। জিনিসগুলো কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে। এটা কাটার পর ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটা এর রাইট অ্যাঙ্গেলে প্লেস থাকে ফাইবারগুলো, এটাকে আমরা স্প্লিট করি। প্রথমে সাইনাস ফরসেপ বা মসকিটো ফরসেপ দিয়ে থ্রাস্ট করে স্প্লিট করি আমরা, রিট্রাক্টর দিয়ে আমরা স্প্লিট করি, এটা কিন্তু কাটি না। ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস একসাথে আমরা স্প্লিট করি, করে আমরা প্যারাইটাল পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়ামকে দুইটা মসকিটোর মাঝখানে আমরা ধরি, ধরে আমরা অ্যাকর্ডিং টু দ্য স্কিন ইনসিশন লাইন অথবা এর পারপেন্ডিকুলার যেটাই করি না কেন, এটাকে আবার আমরা কাটি, এটাকে আমরা কাটি। তাহলে কি কি স্ট্রাকচার আমরা কাটলাম? স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, আর নিচে ভিতরে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, এগুলোকে আমরা কাটি। আর স্প্লিট করি হচ্ছে ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসকে স্প্লিট করি। এরপরের স্টেপ কি? এরপরে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি, ডায়াগনোসিসটা কনফার্ম করি। এটা আমাদের কিছু এভিডেন্স দেখে, কারণ ওখানে এক্সুডেশন থাকে, ওমেন্টাম এসে ওখানে ক্লাউডিং করে থাকে, অথবা এক্সুডেটিভ ফ্লুইড থাকে, ওখানে ইনফ্লামেশন এসে লেগে থাকে ওয়ালের সঙ্গে, এক্সুডেটিভ ফ্লুইড থাকে, অথবা একটা সিম্পল নন কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, ওখানে একটা ওমেন্টাম এবং ইন্টেস্টাইন এসে একটা ম্যাস তৈরি করে রাখে, মানে ওখানে গার্ড তৈরি করে রাখে। ম্যাস বলবো না আমরা, ম্যাস হলে তো আমরা ওপেন করতাম না, গার্ড করে রাখে, ওখানে ক্লাউডিং হয়, ওখানে জিনিসগুলো এখানে সে ক্লাউডিং হয়। এরপরে আমরা কি করব? আমরা ইভিসেরেশন অফ দ্য সিকাম করব। আমরা কিন্তু অ্যাপেন্ডিক্স ধরে টানবো না, কিচ্ছু করব না,
অ্যাপেন্ডিসেক্টমি করতে গেলে আমরা স্টেপের মধ্যে আমরা ওপেন করব, করে সিকামকে আইডেন্টিফাই করব, সিকামকে আইডেন্টিফাই করে সিকামকে ইভিসিরেট করব বা ইভাকুয়েট করব। কি দিয়ে ধরি আমরা সাধারণত সোয়াব হোল্ডিং ফরসেপ বা ক্যাটস প দিয়ে, ক্যাটস প বা সোয়াব হোল্ডিং ফরসেপ দিয়ে আমরা সিকামটাকে ধরে বাইরে আনি। সিকাম আমরা কিভাবে চিনি? যেখানে এসে টিনিয়াগুলো এসে যেখানে এসে ক্লাউডিং হয়ে যাবে, এক জায়গায় তিনটা টিনিয়া থাকে, টিনিয়া নাকি এটাকে ভুল বললাম, হ্যাঁ টিনিয়া কোলাই, আচ্ছা সিকামটাকে আমরা আইডেন্টিফাই করব। সিকামটাকে বেশি কথা বলার দরকার নাই, সিকামকে আইডেন্টিফাই করে সিকামটাকে আমরা ইভাকুয়েট করব। সিকামকে যদি আমরা বাইরে নিয়ে আসি, সিকামের সঙ্গে অটোমেটিক্যালি টার্মিনাল আইলিয়াম এবং অ্যাপেন্ডিক্স চলে আসবে। অ্যাপেন্ডিক্স হাতি দেওয়া যাবে না, ধরা যাবে না। এইবার অ্যাপেন্ডিক্সটা যখন আমরা দেখতে পাবো, তখন আমরা অ্যাপেন্ডিক্সের অ্যাপেন্ডিকুলার ভেসেল অ্যান্ড মেজো অ্যাপেন্ডিক্সকে আমরা লাইগেট করব। অ্যাপেন্ডিকুলার ভেসেল অ্যান্ড মেজো অ্যাপেন্ডিক্সকে আলাদা আলাদা করে আমরা লাইগেট করে অ্যাপেন্ডিক্সকে আমরা স্কেলেটেনাইজড করব। মানে স্কেলেটেনাইজড মানে এটা আমরাকে বলি যে মেজো অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিক্সটাকে আলাদা করব। এরপরে আমরা অ্যাপেন্ডিক্সের বেজে একটা পারসিস্টিং সুসার দেই বা সিম্পল সুসার দেই, যাই দেই, আমরা অ্যাপেন্ডিসেক্টমি করব। তাহলে কি কি বললাম? আমরা এক্সপ্লোর করার পর সিকামকে আইডেন্টিফাই করব, ইভাকুয়েট করব, অ্যাপেন্ডিক্সকে আমরা আইসোলেট করব, অ্যাপেন্ডিকুলার ভেসেলকে লাইগেট করব, মেজো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করব, স্কেলেটেনাইজড করব, হ্যাঁ অ্যাপেন্ডিক্সকে করে অ্যাপেন্ডিসেক্টমি করব। আমাদের অ্যাপেন্ডিসেক্টমি হয়ে গেল। এবার যখন ক্লোজ করব, আমরা কি করব? আমরা প্রথমে পেরিটোনিয়ামটাকে ক্লোজ করব কন্টিনিউয়াস সুসার দিয়ে, অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিয়ে কন্টিনিউয়াসলি ক্লোজ করব। এরপরে আসবে ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অবডোমিনিস। এটা কিছু করা লাগে না, এটা জাস্ট আমরা স্প্লিট করছিলাম, এটা ছেড়ে দিলেই হয়, কিছু করা লাগে না। অনেকে আমরা অনেক সময় একটা ইন্টারাপ্টেড একটা স্টিচ দিয়ে দেই, দরকার নাই, এটা ছেড়ে দিলে আবার জায়গায় চলে যাবে। এটা স্টিচ যদি আমরা টাইটলি দেই তাহলে মাসেলটার মধ্যে, মাসেল যদি আমরা টাইটলি বাঁধি তাহলে মাসেল স্ট্র্যাঙ্গুলেশন হবে, নেক্রোসিস হবে, কিছু করার দরকার নাই। এরপরে আসে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, এটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট লেয়ার। এটাকে আমরা অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিয়ে, অ্যাবজর্বেবল সিনথেটিক সুসার ম্যাটেরিয়াল দিয়ে আমরা কন্টিনিউয়াসলি ক্লোজ করব বা ইন্টারাপ্টেড স্টিচ দিয়ে ক্লোজ করব, যে কোনোটা আমরা করতে পারি। এরপরে আসে স্কিন সাবকিউটিনিয়াস টিস্যু, আমরা ইন্টারাপ্টেড নন অবজারভেবল সুসার ম্যাটেরিয়াল, সিনথেটিক সুসার ম্যাটেরিয়াল দিয়ে আমরা স্কিন সাবকিউটিনিয়াস টিস্যুকে ক্লোজ করব। তাহলে দিস ইজ অল অ্যাবাউট অ্যাপেন্ডিসেক্টমি। এখানে অ্যাপেন্ডিক্সের সঙ্গে আরও কিছু কোশ্চেন আছে, ও আগেও ছিল, আগের দিন আমি বলেছি হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। হোয়াট ইজ দ্য ফেট আগের দিন আমি বলে ফেলছি, ফেট এবং সঙ্গে কমপ্লিকেশন বলে ফেলছি। হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ অ্যাপেন্ডিসেক্টমি, এটাও ইম্পর্ট্যান্ট কথা। অ্যাপেন্ডিসেক্টমি করলে কি কি কমপ্লিকেশন হতে পারে, না করলে তো এগুলো হতে পারে, করলে কি কি কমপ্লিকেশন হতে পারে এটা একটু আমরা জেনে নেই। এবারে এ কোশ্চেন আরও আসবে। করলে যেসব কমপ্লিকেশন হতে পারে সেগুলি হচ্ছে সিম্পল, অপারেশনের সময় আমাদের কি হতে পারে? ব্লিডিং হতে পারে, আদার স্ট্রাকচার ইনজুরি হতে পারে অপারেশনের সময়। আর অপারেশনের পরে হতে পারে কি? উন্ড ইনফেকশন হতে পারে, উন্ডেইসেন্স হতে পারে, উন্ড ইনফেকশন, উন্ডেইসেন্স। এরপর হচ্ছে ফিকাল ফিস্টুলা হতে পারে। আর কি হতে পারে? ভিতরে আমাদের যেগুলো ছিল আগে, রিসিডুয়াল অ্যাবসেস হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে। ওই যে যদি আমাদের অ্যাপেন্ডিসেক্টমি করার পর কোনোভাবে ওখান থেকে লিক করে, তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। কি বললাম আমরা? পেরিটোনাইটিস হতে পারে, রিসিডুয়াল অ্যাবসেস হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, তারপরে অ্যাডেশন হতে পারে, পোস্ট অপারেটিভ ব্যান্ড অ্যাডেশন হতে পারে, খুব ড্রেডফুল কমপ্লিকেশন। ইভেন ফিমেলের ক্ষেত্রে ডেঞ্জারাস কমপ্লিকেশন, স্টেরিলিটি হতে পারে, সেকেন্ডারি স্টেরিলিটি হতে পারে।
সেকেন্ডারি স্টেরিলিটি হতে পারে, মানে ফ্যালোপিয়ান টিউবটা যদি কোনো কারণে ইনফেকশন হয়ে ব্লক হয়ে যায় তাহলে সেকেন্ডারি স্টেরিলিটি হতে পারে। তাহলে কি কি বললাম? দিজ আর অল আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাপেন্ডিসেক্টমি। ইনজুরি হতে পারে, ব্লিডিং হতে পারে ওই সময়, তারপরে ইনফেকশন হতে পারে, উন্ডেসেন্স হতে পারে, ফিকাল ফিস্টুলা হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, রিসিউডিয়াল অবসেস হতে পারে, ব্যান্ডাডেশন হতে পারে, স্টেরিলিটি হতে পারে। অল আর দ্য কমপ্লিকেশনস অফ। সুতরাং অ্যাপেন্ডিসেক্টমি খুব সিম্পল জিনিস না, হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন ছাড়া আন্দাজে অ্যাপেন্ডিসেক্টমি করা যাবে না নিশ্চিত না হয়ে। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে যাই ছোট হয়ে। নেম দ্য গ্যাস ফার্মিং অর্গানিজম। এটা সম্বন্ধে বোধহয় আমি আগেও একটু বলেছি। গ্যাস ফার্মিং অর্গানিজমের ক্ষেত্রে তোমাকে পরিষ্কার করে বলতে হবে গ্যাস ফার্মিং অর্গানিজম আছে দুই রকম, একটা আছে ক্লস্ট্রিডিয়াল, একটা নন ক্লস্ট্রিডিয়াল। ক্লস্ট্রিডিয়াল গ্যাস ফার্মিং অর্গানিজম কোনগুলো সেগুলোই তোমরা বলবা। নন ক্লস্ট্রিডিয়ালটা নন স্পেসিফিক, অনেক অর্গানিজম গ্যাস তৈরি করে, নন স্পেসিফিক। ক্লস্ট্রিডিয়াল গ্যাস ফার্মিং অর্গানিজম হচ্ছে আগের দিনই বলেছি যে গ্যাস গ্যাংগ্রিন করে যেসব ব্যাকটেরিয়া সেগুলোর নাম করতে হবে। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, আবার অনেকে বলে ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি বা ওয়েলশাই, দুটো কিন্তু একই জিনিস। একই কথা দুবার বলবে না, তাহলে কিন্তু ভীষণ ডিসক্রেডিট হবে, এটা যেন খেয়াল থাকে। যে কোনো একটা বলবা। পারফ্রিনজেন্স ইজ মোর মানে রিসেন্ট টার্ম। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, ক্লোস্ট্রিডিয়াম ইডিমাটান্স, ক্লোস্ট্রিডিয়াম আরও আছে ইডিমাটান্স, ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম, আরেকটা আছে ক্লোস্ট্রিডিয়াম, আচ্ছা মনে পড়লে আমি বলবো। চারটা ব্যাকটেরিয়ার নাম আছে, তার মধ্যে একটাও যদি বলো সেটা যদি ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্সের নাম যেন ভুল না হয়। এটা গ্যাস ফর্মিং অর্গানিজম। আরও এর সম্বন্ধে আরও পরে বলবো আমি অনেক। ক্লোস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ভেরি গুড, ক্লোস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, ক্লোস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লোস্ট্রিডিয়াম ইডিমাটান্স, ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম। হ্যাঁ, পরিষ্কার করে উচ্চারণগুলো করতে হবে, করলে পারে, উল্টাপাল্টা করে বলো না। কারণ উল্টাপাল্টা না বলতে পারা একরকম, আর উল্টাপাল্টা বলা মানে হলো টিচাররা মনে করে টিচারদের তুমি ধোকা দিচ্ছ। না, না জানতে পারো, আমিও অনেক কিছু না জানতে পারি, তুমি অনেক কিছু না জানতে পারো, সেটা কোনো অপরাধ না। কিন্তু ভুল বলা এবং ভুল বলাকে অস্বীকার করা এটা সাধারণ সাংঘাতিক অপরাধ কিন্তু পরীক্ষার সময়, যে কোনো লেভেলেই তুমি যাও না কেন। সব পৃথিবীতে সবাই সব কিছু জানে না, এটা কোনো অপরাধ না, কিন্তু ভুল বলাটা অপরাধ। ভুল বলাটা এবং সেটা ভুলকে সত্য বলে চালানোর চেষ্টা করা এটা সবসময় অপরাধ। হাউ উইল ইউ ডায়াগনোস গ্যাস গ্যাংগ্রিন ডেভেলপ ফলোইং আরটিএ? ভেরি গুড। আরটি এর পরে যে গ্যাস গ্যাংগ্রিন হলে তুমি কিভাবে এটা ডায়াগনোসিস করবে? অনেক কথাবার্তা আছে, সিম্পল কথায় যাও। গ্যাস গ্যাংগ্রিন আরটি এর পর ডেফিনেটলি এটি যে আরটি এর যে উন্ডটা থাকে এটি যে টিটিনাস প্রন বা গ্যাস গ্যাংগ্রিন প্রন উন্ড। আমি টিটিনাস প্রন উন্ড সম্বন্ধে আগে বলছিলাম, একই ডেফিনেশন। টিটিনাস প্রন উন্ড আর গ্যাস গ্যাংগ্রিন প্রন উন্ড মোটামুটি একই রকম। যেখানেই অ্যানারোবিক কন্ডিশন হবে সেখানেই এটা হতে পারে। আরটিএতে অ্যানারোবিক কন্ডিশন হতে পারে, সয়েল কন্টামিনেশন হতে পারে, সুতরাং এখানে গ্যাস গ্যাংগ্রিনের ঝুঁকি থাকবে। কিভাবে আমরা বুঝবো? এখানে হচ্ছে রুগী গ্যাস গ্যাংগ্রিন যদি হয়, যে কোনো উন্ডের পরেই রুগীর উন্ড ইনফ্লামেশন থাকবে, যে কোনো উন্ডের পরে ইনফ্লামেশন থাকবে, ব্যথা থাকবে, এটা একটা জিনিস। কিন্তু গ্যাস গ্যাংগ্রিন হলে তার এই ডেটোরিয়েশনটা হবে র্যাপিড, সেই র্যাপিড ডেটোরিয়েশন হবে। সেটা কিভাবে বুঝবা? কোনো ফিচার বলার সময় রুগীর কথাগুলো আগে বলতে হবে। রুগী সিভিয়ার পেন হবে, সিভিয়ার আদার ডিসকমফোর্ট হবে, সিভিয়ার রেস্টলেসনেস হবে, হ্যাঁ, জেনারেল কন্ডিশন র্যাপিডলি র্যাপিডলি ডেটোরিয়েট করবে। রুগীর যে পেন হঠাৎ করে বলবে যে আমার পেন তো দ্রুত বেড়ে যাচ্ছে, হ্যাঁ, দ্রুত আমার পাটা ব্যথাটা আগে এক জায়গায় ছিল এখন গোটা পায়ে ছড়ায় যাচ্ছে, গোটা গায়ে ছড়ায় যাচ্ছে, সব কিছু দ্রুত ঘটতে থাকবে। ইনফ্লামেশনের যা যা ফিচার এটাও তো ইনফ্লামেশন, এখানেও তাই থাকবে, কিন্তু এটা র্যাপিড হবে। এক নম্বর, রুগীর কষ্টটা র্যাপিডলি ডিটোরিয়েট করবে রুগীর কন্ডিশন, সুতরাং ক্লোজলি অবজার্ভ করতে হবে। তাহলে রুগীর কন্ডিশন এটা। আর এক্সামিনেশনের সময় কি দেখবা? রুগী মোর টক্সিক। এই টক্সিক কথাটার মানেটা কি? এই টক্সিক কথাটা তুমি দেখে বললে টক্সিক, আর একজন দেখে বলে না এ তো প্লেফুল। কি কি দেখে আমরা বলি টক্সিক? আমরা ডেফিনেটলি কিছু প্যারামিটার দেখে আমাদের বলতে হবে। সেগুলো কি কি? রুগীর আমরা
ওয়েলবিং, রুগী শুয়ে আছে, রুগী ছটফট করছে, অস্থিরতা বোধ করছে, সেটা একটা। পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, টেম্পারেচার দেখবো। হ্যাঁ, এগুলি সব যদি আমরা দেখি যে আগে যা নোট ছিল তার থেকে এগুলো আরো খারাপ হয়ে গেছে প্যারামিটারগুলো, দেন পেশেন্ট আমরা বলবো যে এটা টক্সিক বা মোর টক্সিক। সুতরাং এই প্যারামিটারগুলো আমাদের ইভালুয়েট করতে হবে। এটা হলো জেনারেল এক্সামিনেশন। আমি বলার সময় সবসময় বলি সিমটম সাইনের মধ্যে জেনারেল এক্সামিনেশন। এবার লোকাল এক্সামিনেশন। লোকাল এক্সামিনেশনে এসে কি দেখবো, যে এভিডেন্স অফ সেলুলাইটিসটা দেখবা মোর এক্সটেন্সিভ, পুরো পা ধরে সেলুলাইটিসের এভিডেন্স দেখা যাচ্ছে। উন্ডের ভিতরে বা উন্ডের আশেপাশে গ্যাংগ্রিনাস স্পট দেখা যাবে, গ্যাংগ্রিনাস স্পট, ব্ল্যাকিশ স্পট, কন্টিনিউয়াস হয়তো হবে না, মাঝে মাঝে প্যাসি গ্যাংগ্রিনাস স্পট দেখা যাবে, ব্ল্যাকিশ স্পট দেখা যাবে। ইনফ্লেম মানে সাইন অফ ইনফ্লামেশন যেগুলো আমি বললাম সেগুলো থাকবে, টেম্পারেচার রেইজ, টেন্ডারনেস, হ্যাঁ এগুলি থাকবে। ইডিমাটাস, এটা মোর এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশন থাকবে। এরপরে আমি কি দেখব, তার মুভমেন্ট হবে ভেরি পেনফুল, আগে যেটুকুন থাকার কথা উন্ডে যত তার থেকে অনেক বেশি পেনফুল হবে। ডিসচার্জ থাকবে উন্ডে, উন্ডের ডিসচার্জ যদি থাকবে দেখা যাবে থিন ডিসচার্জ, থিন ডিসচার্জ, এবং এর গন্ধটা হবে মাস্টি অডিও, তার মানে ইঁদুরের গায়ের গন্ধের মতো গন্ধ হবে, এবং থিন ডিসচার্জ, কন্টিনিউয়াস থিন ডিসচার্জ থাকবে। অনেক সময় ইয়েলোইশ ডিসচার্জ থাকে, ইয়েলোইশ থিন ডিসচার্জ হবে। এরপরে যদি আমি প্যালপেট করি, প্যালপেট করলে কি পাবো, প্যালপেট করলে আমি দেখবো এখানে ক্রেপিটেশন, মাসেলের মাঝখান দিয়ে টিস্যু লেভেল দিয়ে ক্রেপিটেশন পাবো আমি, যেটা যার জন্য আমরা বলছি গ্যাস গ্যাংগ্রিন, এর জন্য ক্রেপিটেশন পাবো, ক্রেপিটেশন পাবো। তাহলে দিজ আর দ্য সাইন্স অফ গ্যাস গ্যাংগ্রিন। আর ওটা ওপেন করলে আলাদা জিনিস আছে। গ্যাস গ্যাংগ্রিনের আরেকটা নাম কি প্রায় জিজ্ঞাসা করে, মায়োনেক্রোসিস। আমি আগের দিনই বলেছি গ্যাস গ্যাংগ্রিনও একটা সেলুলাইটিস, আর নন ক্লোস্ট্রিডিয়াল সেলুলাইটিসও একটা সেলুলাইটিস। দুটোর মধ্যে পার্থক্য হলো নন ক্লোস্ট্রিডিয়াল সেলুলাইটিসে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু এগুলো ইনভলভ হবে, মাসেল কখনো ইনভলভ হবে না, অল টিস্যু হবে, মাসেল ইনভলভ হবে না। আর মায়োনেক্রোসিস বা গ্যাস গ্যাংগ্রিনে অলওয়েজ মাসেল ইনভলভমেন্ট হবে, এটা ইম্পর্ট্যান্ট পার্থক্য, অলওয়েজ মাসেল ইনভলভমেন্ট হবে। সেলুলাইটিস যত এক্সটেন্সিভই হোক না কেন, সিম্পল সেলুলাইটিস, মাসেল উইল বি স্পেয়ার্ড। আচ্ছা, তাহলে আমি গ্যাস গ্যাংগ্রিন সম্বন্ধে বলে ফেলছি। ডায়াগনোসিস সম্বন্ধে, ট্রিটমেন্ট আমি বলবো না, পরে আসলে পরে বলবো। এবার আর একটা কোশ্চেন হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস, এর ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওয়ার্ডে ইমার্জেন্সিতে এমন কোনো দিন নাই যে এই রুগী তুমি পাবে না। পেরিয়ানাল অ্যাবসেস খুব সিম্পল, পেরিয়ানাল অ্যাবসেস স্পেসিফিক বলা হচ্ছে। কোশ্চেন দুই রকম, একটা হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস আর একটা হচ্ছে অ্যানোরেক্টাল অ্যাবসেস। দুই ধরনের কোশ্চেন থাকে। অ্যানোরেক্টাল অ্যাবসেস হচ্ছে একটা গ্রুপ, এর মধ্যে পেরিয়ানাল অ্যাবসেস একটা টাইপ। অ্যানোরেক্টাল অ্যাবসেসের মধ্যে পেরিয়ানাল অ্যাবসেস থাকে, ইস্কিওরেক্টাল অ্যাবসেস থাকে, সাবমিউকাস অ্যাবসেস থাকে, পেলভিরেক্টাল অ্যাবসেস থাকে। আসলো কথাটা আমি বলে গেলাম, রিটেন অনেক সময় পড়ে। অ্যানোরেক্টাল অ্যাবসেস, টাইপস অফ অ্যানোরেক্টাল অ্যাবসেস। এবার পেরিয়ানাল অ্যাবসেস, পেরিয়ানাল অ্যাবসেস কমন, ওয়ান অফ দ্য কমনেস্ট টাইপ অফ এক্সটার্নাল অ্যাবসেস, এবং ফ্রিকুয়েন্টলি নিডস সার্জিক্যাল ইন্টারভেনশন। এই জন্য এটা সার্জনদের কাছে আসবেই, না আসলে কমপ্লিকেশন হবে। এটা সার্জিক্যাল ডিজিজ। অন্য জায়গায় অ্যাবসেস হলে টুকটাক করলে একটু ফুটো করে দিলাম, বের হয়ে গেল, একটু নিডিল দিয়ে প্রিক করে দিলাম, ভালো হয়ে গেল, এটা হবে না, এটা অপারেশন লাগবে। এটা ইমপ্রপার ট্রিটমেন্ট ইনহ্যাবিটেবলি রেজাল্টস ইন সাইনাস অর ফিস্টুলা। ইমপ্রপার ট্রিটমেন্ট নিলে সেই ট্রিটমেন্ট তাহলে রুগীর ফিচার কি হবে, পেরিয়ানাল অ্যাবসেসের ফিচার কি হবে, খুব সিম্পল কথা। ফিচার হবে, এক নম্বর কথা, একটা ফিচার যদি মনে থাকে রাখতে চান হলো পেন, সিভিয়ার পেন, রুগী নড়াচড়া করতে পারবে না, এত ব্যথা, হাঁটতে পারবে না, শুতে পারবে না, বসতে পারবে না, প্রচণ্ড পেন অ্যান্ড ফিভার। আর কিছু বলার দরকার নেই, এই দুটো, পেন ইন দ্য পেরিয়ানাল রিজিন অ্যান্ড ফিভার, এইটুকু না বললেই নয়। পেরিয়ানাল অ্যাবসেস কিভাবে ডায়াগনোসিস করব, সিম্পল, এরকম একটা ফিচার রুগীর যদি আমরা পেরিয়ানাল রিজিনটা, পেরিয়ানাল অ্যাবসেস বলছি আমি, আমি কিন্তু অ্যানোরেক্টাল অ্যাবসেস বলি নাই, পেরিয়ানাল অ্যাবসেস। এটা যদি সিম্পল পেরিয়ানাল অ্যাবসেস, আমরা রুগীটার পেরিনিয়াল রিজিনটাকে ইনস্পেকশন করি, ডিআরইর একটা পার্ট হলো ইনস্পেকশন, ইনস্পেকশন করি, তাহলেই আমরা ডায়াগনোসিস করতে পারবো যেটা পেরিয়ানাল। ইনস্পেকশন করলে আমরা দেখব পেরিনিয়ামের
যে কোনো একটা সাইডে বা পোস্টেরিয়রলি যে কোনো জায়গায় হোক পেরিনিয়াল রিজিনে একটা ইনফ্লামেটরি সোয়েলিং হয়ে আছে, আর কিচ্ছু জানার দরকার নাই। ইনফ্লামেটরি সোয়েলিং কিন্তু ডিআরই করা যাবে না, জাস্ট ইনস্পেকশন ইজ ডায়াগনোসিস। চিকিৎসা কি? এটা ডায়াগনোসিস আমাদের হয়ে গেল ইনস্পেকশনে, রোগীর কমপ্লেন এবং ইনস্পেকশনে। ডায়াগনোসিস হয়ে গেলে চিকিৎসা হলো অপারেশন। এটা বসে থাকা যাবে না, এর কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই। এটাকে ওটিতে নিয়ে যেতে। কিভাবে অপারেশন করতে হবে? আন্ডার অ্যানেস্থেশিয়া, আইদার স্পাইনাল অ্যানেস্থেশিয়া অর জেনারেল অ্যানেস্থেশিয়া। যদি বাচ্চা হয় জেনারেল অ্যানেস্থেশিয়া, অ্যাডাল্ট হলে পারে নন কমপ্লিকেটেড, অ্যাডাল্ট হলে পারে স্পাইনাল অ্যানেস্থেশিয়া। স্পাইনাল অ্যানেস্থেশিয়ার কিন্তু অনেকে মনে করে খুব সহজ, এটা সহজ না, অনেক রিস্ক আছে। স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া যায় শুধুমাত্র স্টেবল পেশেন্টকে, কোনো ধরনের আনস্টেবল পেশেন্টকে কিন্তু স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া যায় না। আনস্টেবল পেশেন্টকে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া যায় না, অনলি স্টেবল পেশেন্টকে। কার্ডিওভাস্কুলার স্টেবিলিটি তার থাকতে হবে, তা নাহলে তাকে শকের পেশেন্টকে দেওয়া যাবে না, হার্টের ডিজিজ থাকলে দেওয়া যাবে না কোনোভাবে, হাইপার টেনশনের রুগী ঝুঁকিপূর্ণ। সুতরাং স্টেবল পেশেন্ট কিন্তু জিয়ে দেওয়া যাবে সব দিকে। যাই হোক, তাহলে অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা কি করব? অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করতে হবে। যে অ্যানেস্থেশিয়া দিয়ে আমাদের রুগীকে লিথোটমি পজিশন করে এইবার আমরা ডায়াগনোসিস কনফার্ম করব, ডিআরই করব। ডিআরই করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করলাম যে এটা পেরিয়ানাল অ্যাবসেস। তখন আমরা এটার ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করব। স্পেসিফিক কথা, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ কিভাবে করব? ইনসিশন দিব আমরা ক্রুশিয়েট ইনসিশন, যোগ চিহ্নের মতো বা গুণ চিহ্নের মতো, যেটাই বলো না কেন, ক্রুশিয়েট ইনসিশন দিয়ে এই ইনসিশনের আউটার মার্জিনগুলো একটার সাথে একটা ড্র লাগাই দিব। দিলে পারে মাঝখানের যে ফ্ল্যাপগুলো আসবে এগুলো পড়ে যাবে, মানে ফাঁকা হয়ে যাবে, নিচের দিকটা ফাঁকা হয়ে যাবে। এটাকে বলে ডি রুফিং। ডি রুফিং দেখে নিও বইতে, এটা তো অনলাইনে বোঝানো যাবে না। তাহলে ক্রুশিয়েট ইনসিশন অ্যান্ড ডি রুফিং। শুধু ইনসিশন যদি তুমি দিয়ে রাখো, পরের দিন সকালবেলা এটা বন্ধ হয়ে যাবে, ড্রেনেজ হবে না। ড্রেনেজ যদি এডুকুয়েট না হয় তাহলে আবার সাইনাস বা ফিস্টুলা হবে। সুতরাং এটাকে ক্রুশিয়েট ইনসিশন অ্যান্ড ডি রুফিং। নিচের দিকটা স্কিন সারফেসটা পুরো ফাঁকা হয়ে যাবে, ভিতর থেকে আস্তে 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 হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন হয়ে এটা পুড়ে আসবে। যদি ডি রুফিং না করো তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? অথবা পেরিয়ানাল অ্যানেস্থেশিয়া, পেরিয়ানাল অ্যাবসেসের অপারেশনের কমপ্লিকেশন কি? কমপ্লিকেশনও ফিস্টুলা ফর্মেশন, রিকারেন্স অ্যান্ড ফিস্টুলা ফর্মেশন। তাহলে অল অ্যাবাউট পেরিয়ানাল অ্যাবসেস আমি বলে ফেললাম, অনেক কথা বলে ফেলছি এখানে। এটা খুবই জিজ্ঞাসা করা হয়, কারণ যেসব রুগী ওয়ার্ডে বেশি আসবে, যেসব ইমার্জেন্সি তোমাকে প্রতিদিন ফেস করতে হবে, যেসব ইমার্জেন্সি ডিল করতে স্পেশালিস্ট সার্জন লাগে না, সেগুলো তোমাদের বেশি জিজ্ঞাসা করা হবে। তোমাদের থাইরয়েড সার্জারি ডিটেল জিজ্ঞাসা করা হবে না, তোমাদের প্রিন্সিপিল জানলেই হবে। তোমাদের হেমিকোলেক্টমির ডিটেল জানা লাগবে না, তোমাদের হার্নিয়া ডিটেল জানা লাগবে, তোমাদের ওই অ্যাপেন্ডিসেক্টমি ডিটেল জানা লাগবে, তোমাদের পারফোরেশনের ডিটেল জানা লাগবে, কারণ এগুলো হচ্ছে নন এক্সপার্ট হ্যান্ডেও এগুলো ডিল করা সম্ভব, এবং এগুলো লাইফ সেভিং। এগুলো দেরি করা যাবে না, বসে থাকা যাবে না, এক্সপার্টের জন্যই বসে থাকা যাবে না, এটা সবাই ডিল করতে জানতে হবে। আবার এই যে ক্লাসিফাই হিমোরেজ, না হিমোরেজের ক্লাসিফিকেশন আমরা করি নাই এর আগে, নেম অপারেশন এটা জানা লাগবে। ক্লাসিফাই হিমোরেজ, হিমোরেজের ডেফিনেশন তো আগেই বলেছি। হিমোরেজের ক্লাসিফাই আমরা কিভাবে করি? নানাভাবে ক্লাসিফাই করা যায়, লট অফ ক্লাসিফিকেশন আছে। তোমাদের যেটা জানতে হবে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। জাস্ট একটু আমি বলে যাই, হিমোরেজের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য ভেসেল অনুযায়ী করা যায়। আর্টারিয়াল হিমোরেজ, ভেনাস হিমোরেজ, ক্যাপিলারি হিমোরেজ, অ্যাকিউট হিমোরেজ, ক্রনিক হিমোরেজ। আবার এটা সাইড অনুযায়ী, এটা এক্সটার্নাল হিমোরেজ, ইন্টারনাল হিমোরেজ, বা কনসিল্ড হিমোরেজ, রিভিল্ড হিমোরেজ, নানাভাবে হিমোরেজের ক্লাসিফাই করা যায়। কিন্তু যেটা তোমাকে না জানলে হবে না, সবগুলোই তোমাকে একটু ধারণা থাকতে হবে। যেমন কনসিল্ড হিমোরেজ, রিভিল্ড হিমোরেজ অ্যান্ড রিভিল্ড অন কনসিল্ড, এটা জানতে হবে। এটা গতদিনও বোধহয় আমি বলেছি। কনসিল্ড মানে হচ্ছে ভিতরে যেসব ব্লিডিং হয়ে আছে, যেটা স্টোমাকের ব্লিড মধ্যে হতে পারে, গাটের মধ্যে হতে পারে, কিডনির মধ্যে হতে পারে,
লাংসের মধ্যে হতে পারে, সেটা যদি আমাদের বাইরে চলে আসে সেটা কনসিলড অন রিভিল, বাইরে চলে আসলো। ইন্টারক্রেনিয়াল ক্যাভিটিতে হলো, সেটা আবার যদি আমাদের কান দিয়ে নাক দিয়ে বেরোয় আসে সেটা রিভিল হয়ে গেল, কনসিলড অন রিভিল। আর যেটা ভিতরেই থাকবে শুধু সেটা কনসিল, আর যেটা বাইরে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা সারফেসে হচ্ছে সেটা হলো রিভিল বা এক্সটার্নাল হিমোরেজ হয়ে গেল। এবার যেটা আমি বলি নাই সেটা হলো, তোমরা জানো আগের দিনও আমি একটু বলেছি, প্রাইমারি হিমোরেজ, রিয়াকশনারি হিমোরেজ, সেকেন্ডারি হিমোরেজ, এই ডেফিনেশন নিয়ে কিন্তু তোমরা খুব গোলমাল করো। হোয়াট ইজ প্রাইমারি হিমোরেজ? আগেও বলেছি আমি, হিমোরেজ ডিউরিং ইনজুরি অর অপারেশন। অপারেশনও এক ধরনের ইনজুরি, প্রাইমারি হিমোরেজ। হিমোরেজ যখন ইনজুরি বা অপারেশনও বললাম এক ধরনের ইন্টেনশনাল ইনজুরি, আমাদের কন্ট্রোলড ইন্টেনশনাল ইনজুরি, সেটা হলো অপারেশনে যেটা আমরা ইনসিশনাল ইনজুরি করি। আচ্ছা, তাহলে হিমোরেজ ডিউরিং অপারেশন আর ইনজুরি, এটা খুব সিম্পল জিনিস, এটা বোঝানোর কিছু নাই। রিয়াকশনারিটা হবে কি? হিমোরেজ উইদিন 24 আওয়ার্স অফ ইনজুরি অর অপারেশন। অনেকে বলে 24 আওয়ার্স আফটার প্রাইমারি হেমোরেজ, এটা কিন্তু হবে না। প্রাইমারি হেমোরেজ নাহলে কি সেকেন্ড রিয়াকশনারি হেমোরেজ হবে না? তা না। বা উইদিন 24 আওয়ার্স অফ প্রাইমারি হিমোরেজ, প্রাইমারি হিমোরেজের সাথে তুলনা করাই যাবে না, তুলনা করতে হবে ইনজুরি আর অপারেশনের সাথে। তাহলে হিমোরেজ উইদিন 24 আওয়ার্স অফ ইনজুরি আর অপারেশন, ইনজুরি বা অপারেশনের 24 ঘন্টার মধ্যে যদি ব্লিডিং হয় সেটা রিয়াকশনারি হিমোরেজ। এটা কেন হয় এটা জানতে হবে। এর কজগুলো কিন্তু স্পেসিফিক, কেন হয় এগুলো সব থার্ড ইয়ারে আমি পড়িয়েছিলাম। একটা হচ্ছে ডিসলোজমেন্ট অফ ক্লট, মানে আমি ইনজুরির সময় বা কোনো কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে বা অপারেশনের সময় আমি কগুলি ডায়াথার্মি করে বন্ধ করে দিয়েছিলাম, ওইটা কিছু সময় পরে রুগী যখন রিকভার করলো, রুগী অপারেশনের সময় শকে ছিল, অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় কাম অ্যান্ড কোয়াইট ছিল, একটু পরে রুগী যখন রিকভারি করলো, রেস্টলেস হলো, তখন ব্লাড ভেসেলে ভ্যাসোডাইলেটেশন হলো, এগুলো খুলে গেল, তাহলে ডিসলোজমেন্ট অফ ক্লট। আবার এর মধ্যে অনেকগুলো রিকভারি ফ্রম শক, রুগী আগে রিকভারি ছিল, ওই শকে ছিল, সেটা রিকভার করার পর ব্লাড ভেসেলগুলো যেগুলো বন্ধ ছিল খুলে গেল। রিকভারি এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে, পরীক্ষার সময়ও আসবে, কজ কি? রিকভারি ফ্রম শক। তারপর আছে রিফ্লেক্স, তারপর হচ্ছে কি রিকভারি ফ্রম রিফ্লেক্স ভ্যাসোস্প্যাজম। তাহলে কোনো ইনজুরি বা ব্লাড ভেসেলের যখন ইনজুরি করা হয় বা অপারেশনের সময় আঘাত করা হয় বা নাড়াচাড়া করা হয়, তখন রিফ্লেক্স ভ্যাসোকনস্ট্রিকশন হয়। রিফ্লেক্স ভ্যাসোকনস্ট্রাকশন সেটা যদি চলে যায়, তখন ভ্যাসোকনস্ট্রিকশন চলে গেলে সেখান থেকে ব্লিডিং হতে থাকবে। তাহলে এই কয়টা কথা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আচ্ছা সরি, আরেকটা বললাম, একটা স্লিপেজ অফ লাইগেচার। আমি যেসব ইয়ে দিয়ে এসেছিলাম, ব্লাড ভেসেলকে বেঁধে দিয়ে এসেছিলাম, সেটা কোনো কারণে স্লিপ করছে, সেটা একদম মার্জিনে দিয়েছিলাম অথবা টাইট হয় নাই, যে কারণে স্লিপ করছে। তাহলে পরপর যদি আমরা করি, রিলিফ অফ রিফ্লেক্স ভ্যাসোস্প্যাজম, রিকভারি ফ্রম শক, ডিসলোজমেন্ট, এই সিকোয়েন্সেই বলবা, ডিসলোজমেন্ট অফ দ্য ক্লট অ্যান্ড স্লিপেজ অফ লাইগেচার, এই চারটা কারণের জন্য রিয়াকশনারি হিমোরেজ হবে। এবার সেকেন্ডারি হিমোরেজ কেন হবে এটাও স্পেসিফিক। সেকেন্ডারি হিমোরেজ হবে কিভাবে? ইউজুয়ালি অন উইক আফটার ইনজুরি বা অপারেশন, দেরিতে যদি হয়, 24 আওয়ার্সে হলো না, বা ইউজুয়ালি 5 ডেজে হয়, 5 days to 7 days আফটার ইনজুরি অর অপারেশন সেকেন্ডারি হিমোরেজ হবে। সেকেন্ডারি হিমোরেজের কজ কি? এখানেও কজ কিন্তু ফিক্স। কজ কি? একটা হচ্ছে ইনফেকশন হয়ে আমি যেখানে যেখানে বন্ধ করে এসেছিলাম, যে ভেসেলগুলো বা যেগুলো বন্ধ ছিল সেগুলো খুলে গেল, একটা হচ্ছে ইনফেকশন, আর একটা হচ্ছে নেক্রোসিস অফ দ্য টিস্যু।
আমি যে ভেসেলগুলো বেঁধে দিয়ে এসেছিলাম ইসকেমিক নেক্রোসিস হয়ে সেটাকে ভেসেল থেকে সরে গেছে, তাহলে নেক্রোসিস অফ দ্য টিস্যু। একটা হচ্ছে ইনফেকশন, আর একটা হলো আরেকটা আছে আচ্ছা হ্যাঁ ওই ইসকেমিক নেক্রোসিস, ভালো কথা বলে। হ্যাঁ, একটা হলো ড্রেন বা প্রেশারের জন্য, ড্রেন টিউব বা অন্য কোনো অ্যাপ্লায়েন্স যদি আমরা ব্যবহার করে থাকি তার প্রেশারের জন্য ইসকেমিক নেক্রোসিস, ইসকেমিক নেক্রোসিস হলো আলটিমেটলি। তারপরে একটা ইসকেমিক নেক্রোসিস একটা, আর একটা হচ্ছে ইনফেকশন একটা, আর একটা হলো ম্যালিগন্যান্ট ইনভেশন। অপারেশনের সময় হেলদি ছিল, এরপরে ওই ম্যালিগন্যান্ট ইনভেশন হয়েছে ওই টিস্যুতে, তখন তাহলে ইনফেকশন, ইসকেমিক নেক্রোসিস অ্যান্ড ম্যালিগন্যান্ট ইনভেশন, এই তিনটা কজ। এখন তোমাকে এখানে ফ্যালাসি জিজ্ঞাসা করা হবে তোমাকে বোঝার জন্য, যে তুমি একটা বললে 24 ঘন্টার আগে আর একটা বললে 5 দিন পর, এর মাঝে যদি হয় তাহলে সেটা কি হবে? 2 থেকে 5 দিনের মাঝে যদি হয়, এটা কি প্রাইমারি হবে না সেকেন্ডারি হবে? এর দুটো উত্তর হলো দুটো। একটা হলো যে কি কারণে হচ্ছে, কারণটা যদি রিয়াকশনারির হয় তাহলে এটা রিয়াকশনারি হিমোরেজ, সময় যাই হোক না কেন। আর কারণটা যদি সেকেন্ডারির হয় তাহলে এটা সেকেন্ডারি হিমোরেজ। আর একটা হচ্ছে এটা যদি 5 দিনের কাছাকাছি সময় হয়, মানে 4 দিনে হলো, 3 দিনে হলো, তাহলে এটা সম্ভবত এটা সেকেন্ডারি হিমোরেজ। আর এটা যদি 1 দিনের কাছাকাছি হয়, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন হয়, তাহলে এটা রিয়াকশনারি হিমোরেজ হতে পারে। আমি বোঝানোর জন্য এগুলো বললাম, কিন্তু মেন রেসপন্সিবিলিটি হচ্ছে কজ অফ, কি কারণে হিমোরেজটা হলো। এটা হলো, এইবার এর সাথে একটা লেজড়ি আছে, এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় যে রিয়াকশনারি হিমোরেজ হয় এরকম কয়েকটা অপারেশনের নাম বলো। এটা সবাই আমরা বলতে অভ্যস্ত, এবং অনেকেই আমরা বলি যে গাইনির অপারেশনের নাম বলি, যে পোস্টপার্টাম হিমোরেজ, অমুক তমুক, এগুলো আমরা শুনতে চাই না। হ্যাঁ, এটা আমরা শুনতে চাই না, আমরা সার্জিক্যাল কথা শুনতে চাই, সার্জিক্যাল। এবং এটা 1 নাম্বার জিনিস হলো তোমাকে বুঝতে হবে, সমস্ত অপারেশন, যত অপারেশন আছে সব অপারেশনের পরে রিয়াকশনের ব্লিডিং হতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা জানতে চাচ্ছি যে কমন রিয়াকশনারি হিমোরেজ কোথায় হয়, ফ্রিকুয়েন্টলি হয়। এটা একটা সহজ উত্তর আমরা বলি যে গলায় দুটো তলায় দুটো, তোমাদের মনে রাখার সুবিধার জন্য, গলায় দুটো তলায় দুটো। গলায় দুটো মানে কি? একটা হচ্ছে থাইরয়েডেক্টমি, একটা টনসিলেক্টমি, কমনলি রিয়াকশনারি হিমোরেজ হয় থাইরয়েডেক্টমি আর টনসিলেক্টমি। আর তলায় দুটো হচ্ছে হেমোরয়েডেক্টমি অ্যান্ড পোস্টাটেক্টমি, হেমোরয়েডেক্টমি অ্যান্ড পোস্টাটেক্টমি। আর মোজাম্মেল স্যার একটা কোশ্চেন প্রায় জিজ্ঞাসা করে যে একটা অপারেশনের নাম বলো যেই অপারেশনে সারা পৃথিবীব্যাপী সব থেকে বেশি রিয়াকশনারি হিমোরেজ হয়, সারা পৃথিবীব্যাপী, এবং কমনেস্ট অপারেশন সারা পৃথিবীব্যাপী, এর থেকে বেশি অপারেশন পৃথিবীতে আর হয় না। সেটা কি? সেটা হলো সার্কামসিশন। এটা যেন মনে থাকে, রিয়াকশনারি হিমোরেজ সব থেকে বেশি হয় সার্কামসিশন। সুতরাং যেভাবেই প্রশ্ন করুক, এটা খুবই ক্যাজুয়াল উত্তর, এবং পাশ করার জন্য খুব এসেন্সিয়াল এই কোশ্চেনটা জানা, হিমোরেজ, রিয়াকশনারি হিমোরেজ কজ বলা। আচ্ছা, এটার থেকে আমরা বেরোয় আসি। এর পরের কজ ছিল অ্যাপেন্ডিসেক্টমি, এটা আর আমি আলোচনা করবো না, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। এরপরে একটা সুন্দর উত্তর এই কোশ্চেন আছে, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই আলসার। হ্যাঁ, এখানেও বেশি কিছু কথা নাই, আলসারের ডেফিনেশন খুব ইম্পর্ট্যান্ট কথা। এটা বেলি ল্যাবে যে ডেফিনেশন দেওয়া আছে এটা বললে হবে না, এটার সবাই অ্যাকসেপ্টেবল, সবার কাছে অ্যাকসেপ্টেবল যে ডেফিনেশন সেটা বলতে হবে। বেলি ল্যাবে যেটা ক্যাজুয়াল একটা ডেফিনেশন দেওয়া আছে, ইট ইজ নট এ গুড ডেফিনেশন। ক্লিনিক্যাল মেথডগুলোতে ভালো ডেফিনেশন দেওয়া আছে, নরমান ব্রাউজ বা ইন্ডিয়ান যে বই বলো না কেন, সব বইতে ভালো ডেফিনেশন দেওয়া আছে। সেই ডেফিনেশনটা কি? এটা ব্রিজ অফ কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম রিজাল্টিং ফ্রম স্লাপিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু, এই শব্দগুলো থাকতে হবে। ব্রিজ অফ কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম আর ডিফেক্ট ইন সারফেস এপিথেলিয়াম, যাই বলো না কেন একই কথা। ভালো ভাষা হচ্ছে ব্রিজ অফ কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম, এক্সটার্নাল ইন্টারনাল সারফেস কোনো বলার দরকার নাই, সারফেস হলেই হলো। ব্রিজ অফ কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম রিজাল্টিং ফ্রম ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু। কথাটার মানে কি? যে আলসার হতে হলে সেটা
ইনফ্লামেশনের কনসিকুয়েন্স হয়ে হতে হবে। যেমন আমি হাতের একটা ব্রিজ অফ কন্টিনিউটি করে হাতে ব্লেড দিয়ে কেটে দিলাম, এটাও কিন্তু ব্রিজ অফ কন্টিনিউটি হলো, এটা উন্ড হলো, কিন্তু এটাকে আলসার বলা হবে না, বাই ডেফিনেশন এটা আলসার হবে না। কিন্তু এই উনটা ব্লেড দিয়ে কেটে দিলাম, এটা ঘা শুকালো না, ইনফেকশন হলো, ঘা শুকালো না, এটা 10 দিন পরে এখানে একটা গ্যাপ থেকে গেল, এইটা কিন্তু তখন আলসার হয়ে গেল। শুরুতে ছিল এটা উন্ড, পরে এটা আলসার হয়ে গেল। তার মানে উনটা হচ্ছে আমাদের অ্যাকিউট ইনজুরি, আর আলসার হচ্ছে কনসিকুয়েন্স অফ ইনজুরি। আলসার হচ্ছে কনসিকুয়েন্স অফ ইনজুরি। সুতরাং আলসার হতে হলে তার মার্জিনে অবশ্যই ইনফ্লামেশনের এভিডেন্স থাকতে হবে, বা ইনফ্লামেটরি ড্যামেজ থাকতে হবে। তাহলে কি বললাম ডেফিনেশনটা? ব্রিচ অফ কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম রিজাল্টিং ফ্রম স্লাপিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু। এই আলসারের নানা রকম ক্লাসিফিকেশন আছে, স্পেসিফিক্যালি জিজ্ঞাসা না করলে ওর মধ্যে ঝামেলায় যাবে না। অ্যাকিউট আলসার, ক্রনিক আলসার, হিলিং আলসার, নন হিলিং আলসার, হ্যাঁ, তার আরও অনেক কথা আছে। তারপরে স্পেসিফিক আলসার, নন স্পেসিফিক আলসার, বিনাইন আলসার, ম্যালিগন্যান্ট আলসার, অনেকভাবে বলা যায়। তোমাদের যেটা ইন্ডিভিজুয়ালি জানতে হবে সেটা হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, সরি, আলসার ক্লাসিফিকেশন অন দি বেসিস অফ এজ, অন দি বেসিস অফ এজ। এই এজ অনুযায়ী আলসার কিন্তু তোমাকে ডিটেলস বলতে হবে, কারণ এটা প্রথম দিন ক্লিনিক্যাল ক্লাস থেকে এটা আলোচনা করা হয়, বোঝানো হয়। সেটা কি? সেটা হলো তোমাকে ছবি এঁকে, অনেক সময় বলা হয় ছবি এঁকে দেখাও একটা আলসারের কি কি প্যারামিটার থাকে, একটা আলসারের কি কি মরফোলজিক্যাল প্যারামিটার থাকে, এটা জিজ্ঞাসা করা হবে। যখন শর্ট কেস থাকবে জিজ্ঞাসা করা হবে কি কি থাকে আলসারের, একটা কি কি প্যারামিটার, সাইজ আছে, শেপ আছে, এর একটা মার্জিন আছে, এর একটা ফ্লোর আছে, একটা বেজ আছে, একটা এজ আছে, একটা ডিসচার্জ আছে। তাহলে দিজ আর দ্য প্যারামিটার অফ আলসার। আলসারের সাইজ, শেপ, মরফোলজিক্যাল, চোখে দেখা যায়, সাইজ, শেপ, মার্জিন, ফ্লোর, বেস, এজ, ডিসচার্জ, এই কয়টা হচ্ছে একটা আলসারের প্যারামিটার, বেসিক প্যারামিটার। এর উপর ভিত্তি করে তা বলা হয় এজ। এজটা কি জিনিস? এজ হচ্ছে এরিয়া বিটুইন দ্য মার্জিন অ্যান্ড ফ্লোর। ফ্লোর এবং মার্জিনের মাঝখানে যে এরিয়াটা আছে এটাকে আমরা বলি এজ। এই এজের উপর ভিত্তি করে আলসারকে ক্লাসিফাই করা যায় কিভাবে সেটা তোমাকে বলতে হবে। কি কি বলি আমরা সেটা? একটা বলি স্লোপিং এজ। এজটা যখন ঢালু স্লোপিং হয়, পুকুর ভরাট হয়ে আসে যেমন ওই রকম, তাহলে একটা ঘা বা ক্ষত যখন ভরাট হয়ে আসে, একটা ক্ষত যখন ভরাট হয়ে আসার পর যে অবস্থাটা হয়, স্লোপ হয়, শস্যরি খেলার মতো স্লোপিং হয়, সেটাকে আমরা বলি স্লোপিং এজ। এটা কিসে হয়? এটা একটা হিলিং আলসারে হয়। অল হিলিং আলসার, কজ যাই হোক না কেন, অল হিলিং আলসারে হয়। তাহলে টিপিক্যাল হিলিং আলসার। আরও স্পেসিফিক কয়েকটা জিনিস আমরা জিজ্ঞাসা করি। হিলিং আলসার, ভেনাস আলসার, স্পেসিফিক্যালি ভেনাস আলসার, ভেনাস আলসারও স্লোপিং এজ হয়। আর অল হিলিং আলসার, যে আলসারটা হিল করা শুরু করছে সেটা রেসটা স্লোপিং হবে। আচ্ছা, তাহলে স্লোপিং এজ সম্বন্ধে বললাম। এবার আমি বলবো হচ্ছে স্লোপিং এর পর হচ্ছে স্লোপিং ছিল, এবার স্লোপিং না হয় যদি সরাসরি ডিপে চলে যায়, আমরা এটাকে বলি পাংসড আউট মার্জিন। পাংসড মার্জিন বা পাংসড আউট মার্জিন, একদম সরাসরি ডিপে চলে যায়। আর মার্জিনটার ফ্লোরটা যদি পারপেন্ডিকুলার থাকে তখন তাকে আমরা বলি পাংসড আউট মার্জিন। এটা কিসে হয়? এটা হয় নিউরোপ্যাথিক আলসার। নিউরোপ্যাথিক আলসার, এই নিউরোপ্যাথিক আলসার কোন কোন ডিজিজে হয় সেটা বললেই হয়ে যাবে। নিউরোপ্যাথিক আলসার কোথায় কোথায় হয়? নার্ভ ইনজুরিতে যদি হয়, এটা স্পাইনাল কর্ড ইনজুরিতে হতে পারে, সেটা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে হতে পারে, হ্যাঁ, সেটা কোনো কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরিতে হতে পারে। যে কোনো ধরনের নিউরোপ্যাথি যদি হয়, নিউরোপ্যাথিক আলসার যদি হয়। আর একটা বাদ রয়ে গেল, সেটা কি? সেটা হলো সিফিলিস। সে সিফিলিসে কোন সিফিলিসে হয়?
নার্ভ ইনভলভমেন্ট হয় যে সিফিলিস, সেই সিফিলিসে নিউরোসিফিলিসে হবে। কথাটা বল, সবচেয়ে প্রাইমারি সিফিলিসে কিন্তু হবে না। তাহলে পাংস্ট আউট এজ হবে কিসে? নিউরোপ্যাথিতে। সেই নিউরোপ্যাথির কন্ডিশনগুলো কি কি বললাম? ডায়াবেটিক নিউরোপ্যাথি, তারপরে ইনজুরি টু দ্য স্পাইনাল কর্ড অর নার্ভ, আরেকটা হচ্ছে টার্সিয়ারি সিফিলিস বা নিউরোসিফিলিস বা গামাটাস আলসার। আরেকটাকে বলি আমরা, আরেকটা টার্ম হলো গামাটাস আলসার, যে শব্দটা তুমি ব্যবহার করো। বেসিক মেকানিজম ইজ নিউরোপ্যাথি, গামাটাস আলসার। এবার গেল পাংস্ট আউট ছিল। এবার স্লোপিং এর উল্টো যদি যায়, স্লোপিং হলো ফ্লোরের দিকে স্লোপ ছিল, এবার ফ্লোরের থেকে অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লোরের দিকে যদি যায়, মার্জিন থেকে যদি ভিতরের দিকে যায়, সেটাকে আমরা বলি আন্ডারমাইন্ড। তার মানে মার্জিনের ডায়ামিটার থেকে ফ্লোরের ডায়ামিটার যখন বেশি হবে, আন্ডারমাইন্ড। এটা একটা মাত্র ডিজিজেই হবে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, টিউবারকুলার আলসার। শরীরের যে কোনো জায়গায় যদি টিবি আলসার তৈরি করে, সেটা হবে এই আন্ডারমাইন্ড আলসার, আন্ডারমাইন্ড এজ আলসার। আর বাকি থাকলো কি? আমরা তিনটা বলে ফেললাম। আর একটা হচ্ছে যে এসটা উপরের দিকে ঠেলে উঠতে পারে, উপরের দিকে ঠেলে উঠতে পারে সোজাসুজি উপরের দিকে, সেটাকে আমরা বলি রোল্ড মার্জিন। রোল্ড মার্জিন আলসার উইথ রোল্ড মার্জিন। রোল্ড মার্জিন কিসে হয়? রোল্ড মার্জিন হচ্ছে একটা কন্ডিশনই হয়, হচ্ছে সেটা বেজাল সেল কার্সিনোমা, রোডেন্ট আলসার। ইঁদুর যখন গর্ত করে ভিতরে ঢোকে, উপরের দিকে তার গর্তের মধ্যে বালি বা কাদা উপরের দিকে ঢিবি করে রাখে, উঁচু করে রাখে, সেটা হলো রোডেন্ট আলসার। আর এই এসটা যদি বাইরের দিকে ঝুলে থাকে, বাইরের দিকে ঝুলে থাকে, তখন আমরা বলি ইভার্টেড এস। ইভার্টেড এস কিসে হবে? ইভার্টেড এস হচ্ছে অল এপিথেলিয়াল ম্যালিগনেন্সি। কোনো কোনো বইতে লেখা আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা ঠিক না সবসময়। স্কোয়ামাস সেল কার্সিনোমা ছাড়াও হইতে পারে অল এপিথেলিয়াল ম্যালিগন্যান্ট আলসার। ডেফিনেটলি স্কোয়ামাস সেল কার্সিনোমা আলসারেটিভ ম্যালিগনেন্সি করে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে। আবার রেকটামের ওয়ালে যদি একটা আলসার হয়, ক্যান্সার হয়, তার এসটাও কিন্তু ইভার্টেড হবে। স্টোমাকে যদি একটা আলসার হয়, ম্যালিগন্যান্ট আলসার, তার এসটাও কিন্তু ইভার্টেড হবে। এই জন্যই বইতে দেখো আর একটা টার্ম লেখা আছে এপিথেলিওমা। উদাহরণ হিসাবে কোনো কোনো জায়গায় দেখে লেখা আছে এপিথেলিওমা। তাহলে তোমরা লিখবা, বলবা স্কোয়ামাস সেল কার্সিনোমা, কোনো সন্দেহ নাই, বা ইভার্টেড এস। যদি আরো ডেসক্রাইব করতে বলা হয়, বলে স্যার অল এপিথেলিয়াল আলসারেটিভ ক্যান্সার যদি হয়, তাদের এসগুলো সব হবে, কি বলে, ইভার্টেড এস হবে। আর বেজাল সেল তো আসলে এপিথেলিয়াল না, বেজাল সেল, এপিথেলিয়াল সেল বাট সারফেস সেল না, বেজাল সেল। বেজাল সেল কার্সিনোমাতে হবে রোডেন্ট আলসার। তাহলে এটা বলা শেষ হয়ে গেল। এজ অনুযায়ী আলসার আমরা মোটামুটি, হ্যাঁ না ওটা ইয়ে নাই। হ্যাঁ, পাংস্ট আউটে হচ্ছে ক্রনিক স্কেমিয়াতে, অনেক সময় পাংস্ট আউটে ক্রনিক স্কেমিয়াতে বললে হবে না, ক্রনিক স্কেমিয়াতে, ক্রনিক স্কেমিয়াতে পাংস্ট আউট আলসার হতে পারে। ক্রনিক স্কেমিয়া, অ্যাকুট হবে না, সরি অ্যাকুট স্কেমিয়াতে তো আলসার হওয়ার সুযোগ পাবে না, এক নম্বর কথা। ক্রনিক স্কেমিয়াতে হলে পারে পাংস্ট আউট আলসার হতে পারে, ঝামেলা নিউরোপ্যাথিক আলসার। এখন কথা হলো যে একটা কোশ্চেন এখানে রয়ে গেল যে ডায়াবেটিক আলসার কি কি হতে পারে। অনেকেই এক কথায় খালি বলে ডায়াবেটিক আলসার, পায়ে আলসার থাকলেই ডায়াবেটিস আলসার। ডায়াবেটিক আলসার কিন্তু হিলিং আলসার হইতে পারে। ডায়াবেটিক সব আলসার তো ডায়াবেটিক, কত ডায়াবেটিসে তো মেজরিটি আলসারই ভালো হয়ে যায়, হিলিং হয়ে যায়, তাহলে সেটা হিলিং আলসার হবে। আর যেগুলো হিল হচ্ছে না, সেটাই হবে পাংস্ট আউট আলসার, সেটা পাংস্ট আউট আলসার। সেই পাংস্ট আউটটা ওই স্কেমিকের জন্যই হতে পারে, ক্রনিক স্কেমিয়ার জন্যই হতে পারে, আবার নিউরোপ্যাথির জন্যই হতে পারে। সুতরাং তোমরা নিউরোপ্যাথিক আলসার ডেফিনেশনটা জানলেই হবে, বেশি ঝামেলা করার দরকার নেই। আচ্ছা, একটু বাদ থেকে গেল একটা, তোমরা এটা সব জানো। এই স্লাইডের লাস্ট কোশ্চেন, হোয়াট ইনভেস্টিগেশন আর নেসেসারি ফর জিএ ফিটনেস। খুব সিম্পল জিনিস, জিএ ফিটনেসের জন্য আমাদের কি কি পরীক্ষার দরকার হয়। কারণ ভাইবা বোর্ডে অনেক সময় অ্যালাইড সাবজেক্টের টিচাররা পাশে বসে থাকে, যেমন পিডিয়াট্রিক সার্জনরা বসে থাকতে পারে,
ইউরোলজিস্টরা বসে থাকতে পারে, নিউরোসার্জনরা টেবিলের পাশে বসে থাকতে পারে, ওনারা এক্সামিনার না কিন্তু পাশে বসে থাকতে পারে। এটা ওনাদের যেহেতু সবাইকে ইনভাইট করা হয় পরীক্ষার হলে, তা বসে থাকতে পারে। ঠিক একইভাবে অ্যানেস্থেটিস্টরা এসে বসে থাকতে পারে, তারপর রেডিওথেরাপির ডাক্তার এসে বসে থাকতে পারে। এরা যখন বসে থাকে অনেক সময় এদের বলা হয় যে আপনি একটা কোশ্চেন করেন, স্টুডেন্টকে একটা কোশ্চেন করেন, অথবা তাদের সামনে এক্সামিনার ওই সাবজেক্টের একটা কোশ্চেন করে, স্লাইডে না থাকলেও কন্ট্রিবিউটারি একটা কোশ্চেন করে। সুতরাং এই সে সময় এইসব ধরনের কোশ্চেন করা হয় বেশি। অ্যানেস্থেটিস্ট থাকলে জিজ্ঞাসা করা হয় যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, এই জিএ ফিটনেসের সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, স্টেপ অফ জেনারেল অ্যানেস্থেশিয়া, এটা তো রিটেনও তোমাদের জানা লাগবে, কি কি বেজাল অ্যানেস্থেশিয়া কি কি, হ্যাঁ, এইসব কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এরকম। তো এখানেও তাই জিএ ফিটনেস, এটা তোমরা জানো। জিএ ফিটনেসের জন্য আমাদের কি কি করা হয়, খুব সিম্পল জিনিস, বেশি জটিল করার দরকার নাই। আমরা ব্লাডের টিসিডিসি আরই, টিসিডিসি ইএসআর, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এটা আমরা করি। ব্লাড কাউন্ট কথাটা এখন খুব অ্যাকসেপ্টেবল না, কারণ এখানে অনেক জিনিস দেখা হয় যেটা আসলে প্রয়োজন নাই। এখানে পিসিবি দেখা হয়, অমুক দেখা হয়, তমুক দেখা যায়। যারা ব্লাড কাউন্ট বলে বা কমপ্লিট ব্লাড কাউন্ট আজকাল কোনো কোনো ল্যাবরেটরিতে আসে, 5,000-6,000 টাকা বিল আসে, 2 পৃষ্ঠার একটা কাগজ, যেগুলোর দিকে ডাক্তাররা সব টাকায়ও দেখে না, কয়েকটা জিনিস টাকায় দেখে, এগুলো প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন সেগুলো, কারণ তুমি যদি টিসি ডিসি ইএসআর হিমোগ্লোবিন করো তাহলে এর জন্যই তোমার মিনিমাম পয়সা লাগবে। আর কমপ্লিট ব্লাড কাউন্ট লিখে দিলে পারে বিশাল একটা বিল আসবে তার, এটাগুলো অপ্রয়োজনীয়, জরুরি না। আচ্ছা, তাহলে টিসিডিসি আমরা করি কি জন্যে? অ্যাকিউট ইনফ্লামেশনের এভিডেন্স আছে কিনা তাই দেখার জন্য। ইএসআর করি আমরা ক্রনিক ডিজিজের কোনো এভিডেন্স আছে কিনা, সেটা ক্রনিক ডিজিজ অ্যান্ড ইএসআরও তাই, সরি ইএসআরতে ক্রনিক ডিজিজের জন্য। আর হিমোগ্লোবিন দেখি আমরা অ্যানেস্থেশিয়ার পারপাসের জন্য, পারফিউশন দেখার জন্য, টিস্যু পারফিউশন তার এডুকেট হবে কিনা সেটার দেখার জন্য। আর টিসিডিসির মধ্যে নিউট্রোফিল দেখি আমরা অ্যাকুট ইনফ্লামেশন দেখার জন্য, লিম্ফোসাইটের লেভেল দেখি আমরা ক্রনিক ইনফ্লামেশন দেখার জন্য। তাহলে হয়ে গেল টিসি ডিসি ইএসআর হিমোগ্লোবিন পার্সেন্ট। এরপরে আমরা ইউরিন আরএমই করি। ইউরিন আরএমইতে আমরা কি দেখি? ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, তারপরে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এই 3টা জিনিস এরাই আমরা বুঝতে পারি। একটা ইনফেকশন পার্সেল দেখে বুঝি, অ্যালবুমিন দেখে আমরা বুঝি রেনাল ইম্পেয়ার্ড আছে কিনা, রেনাল ইম্পেয়ারনেস আছে কিনা, আর সুগার দেখে, রিডিউসিং সাবস্টেন্স আছে, সুগার দেখে আমরা বুঝতে পারি তার ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা। কন্ট্রোল ডায়াবেটিসে তো সুগার থাকবে না। এরপরে আসা আমরা কি দেখি? আমরা কিডনি ফাংশন টেস্ট করি। কিডনি ফাংশন টেস্টে ইউরিয়া, ক্রিয়েটিনিন, আইডিয়ালি দুটোই করার নিয়ম। যদি মানে মিনিমাম একটা করি আমরা ক্রিয়েটিনিন করবো, ইউরিয়া করবো না, কারণ ইউরিয়া ইজ মোর ভেরিয়েবল। ইউরিয়ার কিডনি ছাড়াও সোর্স আছে, শরীরের যে কোনো জায়গায় রক্ত জমা হয়ে থাকলে অথবা প্রোটিন খাবারের সঙ্গে ইউরিয়ার লেভেলের সম্পর্ক আছে। ক্রিয়েটিনিন মোর স্পেসিফিক বাট নট অনলি স্পেসিফিক, এটা যেন খেয়াল থাকে। হ্যাঁ, ক্রিয়েটিনিন মোর স্পেসিফিক, মাসেল ব্রেকডাউন হলেও কিন্তু ক্রিয়েটিনিন বাড়তে পারে। আচ্ছা, তাহলে রেনাল ফাংশন। এবার লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টে আমরা কি দেখব? বিলিরুবিন দেখব, অনলি বিলিরুবিন। বিলিরুবিন যদি বেশি থাকে তখন আমরা দেখব এটা কি হেপাটোসেলুলার ড্যামেজ না অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটা দেখব। তা নাহলে আমার দরকার নেই, সিম্পল বিলিরুবিন, মিনিমাম বিলিরুবিন লেভেল, আর কিছু করার দরকার নেই রেনাল লিভার ফাংশন টেস্ট দেখার জন্য। এইগুলো আমাদের মোটামুটি সবাই লাগবে। এর বাইরে কি লাগবে? রুগী যদি এল্ডারলি পেশেন্ট হয় তাদের আমরা একটা চেস্ট এক্সরে করব আর একটা ইসিজি করব। চেস্ট এক্সরে ছোট বাচ্চাদের করার দরকার নাই, অ্যাডাল্ট এবং এল্ডারলিদের আমরা একটা চেস্ট এক্সরে করি ইউজুয়ালি। আদারওয়াইজ চেস্টে কোনো কমপ্লেন না থাকলে এক্সরে করার, তবে চেস্ট এক্সরে বলতে পারো, কোনো দোষ নাই, চেস্ট এক্সরে বলেই রেখো, ঝামেলা নাই, চেস্ট এক্সরে করবো আমরা একটা। আর ইসিজি এল্ডারলি পেশেন্ট অথবা তার যদি কার্ডিয়াক ডিজিজ থাকে, অল্প বয়সের রুগী হলেও যদি তার কার্ডিয়াক ডিজিজ থাকে তার ইসিজি এবং ইকো করতে হবে। আর যদি না থাকে, কার্ডিয়াক ডিজিজ না থাকে, তাহলে জাস্ট ইসিজি। ইসিজির যদি কোনো
পজিটিভ ফাইন্ডিংস থাকে তখন প্রয়োজন হলে ইকো লাগবে, না হলে লাগবে না। আর মোটামুটি আমাদের জিএ ফিটনেসের জন্য টেস্ট হয়ে গেল। এবার বাচ্চাদের যদি করতে হয়, বাচ্চাদের একটা এডিশনাল টেস্ট করতে হয় অনেক সময়। ছেলে বাচ্চা হলে বিটিসিটি করতে হবে, এটা যেন মনে থাকে। আমরা পেডিয়াট্রিক সার্জনরা আশেপাশে থাকলে জিজ্ঞাসা করি বিটিসিটি। মেয়েদের কিন্তু আসলে বিটিসিটি করা খুব লজিক্যাল না, কারণ মেয়েদের হিমোফিলিয়া হয় না, হ্যাঁ, এটা হওয়ার সুযোগ নেই মেয়েদের, ছেলেদের হয়। সুতরাং মেয়েদের বিটিসিটি করাটা এটা খুব ওয়াইজ কোনো কাজ নয়, রুটিনলি করা কোনো ওয়াইজ কোনো কাজ নয়। তাহলে দিস ইজ অল অ্যাবাউট জিএ ফিটনেস। আমি মনে হয় আজকে সব বলে ফেলছি। এবার তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কোনো কোশ্চেন থাকলে, আচ্ছা এই তোমাদের আমি যে শিডিউলে ক্লাস নিচ্ছি, এই শিডিউলে যদি তোমাদের কোনো সার্জারি বা মেডিসিনের কোনো ক্লাস শুরু হয় তাহলে আমাকে ইনফর্ম করো, হ্যাঁ, কারণ অনলাইন ক্লাসের জন্য তো তোমাদের টাইম ফিক্স থাকবে, সেজন্য আমাকে ইনফর্ম করো। টাইম রিশিডিউল করার যদি প্রয়োজন হয় বা টাইম শর্ট করার যদি প্রয়োজন হয় আমাকে ইনফর্ম করো, তা নাহলে আমি শেষ করতে চাই, এভাবেই আমি শেষ করব। কারোর কোনো কোশ্চেন নাই? আচ্ছা, স্পাইনাল অ্যানেস্থেসিয়া লেভেলটা আর একবার একটু ক্লিয়ার। হ্যাঁ, এটা তোমরা অ্যানাটমিতে পড়ে এসছো। আমাদের লেভেল দেখতে হয়, প্রথমে সারফেস মার্কিং করে বুঝতে হয় লেভেল। সেটা আমরা বসায় এনে এই রুগীকে বসা অবস্থায় পিঠ টান করে বসা অবস্থায় আমরা আইলিয়া ক্রেস্ট, হাইয়েস্ট পয়েন্ট না, এটাকে বলে আইলিয়া ক্রেস্ট, দুই দিকে আইলিয়া ক্রেস্টকে আমরা পালপেট করি। এটা পালপাবেল একটা বনি মার্জিন, আইলিয়া ক্রেস্ট। আইলিয়া ক্রেস্টকে আমরা পালপেট করে, দুই দিকের আইলিয়া ক্রেস্ট পালপেট করে ওই লেভেল বরাবর যদি একটা বসানো অবস্থা ইমাজিনারি লাইন টানি, সেটা যাবে লাম্বার 4 অ্যান্ড লাম্বার 5 স্পাইনাস প্রসেসের মাঝ বরাবর। স্পাইনাস প্রসেস লাম্বার 4 অ্যান্ড লাম্বার 5-এর স্পাইনাস প্রসেসের জাংশন বরাবর ইমাজিনারি লাইনটা যাবে। এর থেকে এক স্পেস উপরে হাত দিয়ে ফিল করে আমরা এক স্পেস উপরে যাই, অ্যাটলিস্ট এক স্পেস উপরে, 2 স্পেস উপরেও যেতে পারি। এক স্পেস উপরে গেলেই চলে, 2 স্পেস উপরে গেলেও চলবে। কিন্তু নাম্বার 4-5-এ গেলে ওখানে আসলে ইয়ে থাকে না, স্পাইনাল কর্ড এ পর্যন্ত আসে না, নার্ভগুলো এ পর্যন্ত আসে না। স্পাইনাল কর্ড শেষ হয়ে যায় হচ্ছে আমাদের লাম্বার অন লেভেলে, তারপরে থাকে আমাদের কোনাস মেডুলারিস। সেই জন্যে লাম্বার 3 অ্যান্ড 4 স্পাইনের লেভেলে অথবা লাম্বার 2 আর 3 স্পাইনাস প্রসেসের লেভেলে আমরা ওই লেভেলে স্পাইনাল নিডিল ঢুকিয়ে দিই। দিস ইজ দ্য লেভেল। একটু বইটা একটু দেখে নিও, সব বইতে আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর কারোর কোনো কোশ্চেন আছে?